সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বাজেট সিরিজের দ্বিতীয় পর্ব। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে পভার্টি, ভালনারেবিলিটি এবং ইকোনমি। আমরা জানি যে এই কোভিড আমাদের পভার্টির মধ্যে বিশেষভাবে একটা ডেন্ট তৈরি করেছে। পভার্টি অনেক বেড়ে গিয়েছে, লোকজনের ভালনারেবিলিটি বেড়েছে, লোকজনের চাকরি নেই, অনেকের স্বাস্থ্য চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে তাদের অবস্থা আরো খারাপ হয়েছে, পভার্টির ভিতরে ঢুকে গিয়েছে। এবং একই সাথে আমাদের ম্যাক্রো ইকোনমি কি অবস্থায় পারফর্ম করছে। আমাদের এক্সপোর্ট ঠিক থাকলেও ইম্পোর্ট কমে গেছে, নানা রকম টানা ডোটানায় আছি আমরা। তো এই ইকোনমি কিভাবে আমাদের এই পভার্টি এবং ভালনারেবিলিটিকে চ্যালেঞ্জ করবে, এটাকে মোকাবেলা করবে, কি করা উচিত বাজেটে, এই বিষয়গুলো নিয়ে আজকের আমাদের আলোচনা। আমাদের আজকের আলোচনার মডারেটর হচ্ছে ডক্টর জাহিদ হোসেন, উনি ওয়ার্ল্ড ব্যাংকের লিড ইকোনমিস্ট ছিলেন। আমাদের সাথে আরো আছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আমাদের সাথে আছেন ডক্টর আহসান মনসুর এবং ডক্টর হোসেন জিল্লুর রহমান। আমি জাহিদ ভাইকে বলছি ডিসকাশন শুরু করার জন্য, টেক ওভার করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ ইনাম এবং বিজনেস স্ট্যান্ডার্ডকে এই আয়োজনের জন্য। গত 1 বছর বা 13 মাস ধরে আমরা যে একটা সংকটের মধ্যে দিয়ে উতাল সমুদ্রে আমরা নেভিগেট করেছি, মোটামুটি অর্থনীতি কিভাবে চলেছে এই সংকটকালে, এবং সেটা 2 পর্যায়ে আমরা বিশ্লেষণ শুনতে চাই। প্রথমে ব্যক্তি বা পরিবার পর্যায়ে কি ধরনের অভিঘাত আমরা দেখেছি, এবং দ্বিতীয় সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে কি ঘটেছে। এবং এই দুটো বিষয়ে প্রথমে ব্যক্তি বা পরিবার পর্যায়ে কি ঘটেছে সেটা আমরা ডক্টর হোসেন জিল্লুর রহমানের কাছ থেকে শুনবো। প্রথমে সামষ্টিক অর্থনীতির বিষয়ে আমরা ডক্টর আহসান মনসুরের কাছ থেকে শুনবো। তারপর যেহেতু বাজেটের প্রেক্ষাপটে এই আলোচনাটা হচ্ছে, অর্থনীতি বর্তমানে যেখানে আছে সেই অবস্থায় আগামীতে বাজেটটা কি ধরনের হওয়া উচিত, বাজেটের দর্শন, বাজেটের কাঠামো, সেই বিষয়ে আলোচনার সূত্রপাত করবেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমি প্রথমে ডক্টর হোসেন জিল্লুর রহমানের কাছে যেতে চাই। এই করোনার শুরু হওয়ার পরে পরিবার পর্যায়ে শহরে গ্রামে কি ধরনের অভিঘাত পড়েছে, এর প্রথম জরিপটা কিন্তু পিপিআরসি এবং ব্র্যাক বিআইজিডি থেকে আমরা দেখেছিলাম, এবং সর্বশেষ যে জরিপ সেটা এই দ্বিতীয় ঢেউয়ের পর, সেটার ব্র্যাক বিআইজিডি এবং পিপিআরসির থেকেই আমরা পেয়েছি। ইতিমধ্যে অনেক জরিপ হয়েছে, সিপিডি বেশ কিছু জরিপ করেছে, বেশ কিছু ফোকাস জরিপ করেছে, সানেম অনেক জরিপ করেছে, অ্যাকশন এইড, বিশ্ব ব্যাংক, এডিবি, অনেক ধরনের জরিপ আমরা এর মধ্যে দেখেছি। যে আপনার কাছে আমার যেটা প্রশ্ন, যে মাইক্রো লেভেলে, মাইক্রো পরিবার বলেন বা ব্যক্তি বলেন, এবং শহরে এবং গ্রামে কি ধরনের অভিঘাত বা কি গত 13 মাসে কি ঘটেছে, এবং সেখানে প্রধান হাইলাইটস গুলো মোটা দাগে আপনার কাছে কি, আপনার চোখে কি ধরা পড়েছে? ধন্যবাদ ডক্টর জাহিদ হোসেন। আপনি ঠিকই বলেছেন, অনেক জরিপ হয়েছে, এবং তার সাথে এটাও বলা দরকার যে সব জরিপের মোটা দাগে যেই ফাইন্ডিংস বের হচ্ছে, মোটা দাগে কিন্তু সিমিলার। এমন নয় যে জরিপ একটা আরেকটার সাথে কনফ্লিক্টিং। সেইটা দিয়ে শুরু করি। আমরা পিপিআরসি এবং বিআইজিডি মিলিয়েও আমরা করেছি, 3টে জরিপ করেছি আসলে, একদম প্রথম দিকে, মধ্যে এবং দ্বিতীয় ঢেউ শুরুর ঠিক প্রাক্কালে করেছি, এটা মার্চের 21শে মার্চ। তো এখানে একটা তো হচ্ছে কোভিড-19 অর্থনৈতিক অভিঘাত একটা ঘটেছে,
তারপরে তো প্রতিটা দেশ চেষ্টা করেছে আবার অর্থনৈতিক পুনরুদ্ধারে, রিকভারি এফোর্ট। আমরা 1 বছরের মাথায় আসলে দুইটারই ফলাফল দেখা দরকার, আঘাতটা কেমন হয়েছিল এবং রিকভার করে কতদূর আসা গেছে। তো সেখানে কয়েকটা বড় ধরনের কনক্লুশন বা সিদ্ধান্ত আমরা দেখতে পারি। একটি হচ্ছে যে দারিদ্র্য অবস্থার অবনতি হয়েছে, এটা সুস্পষ্ট এবং প্রতিটা জরিপ থেকে আই থিঙ্ক এটা বেরিয়ে আসবে। মাত্রা নিয়ে হয়তো এক একটা জরিপের স্যাম্পল যেহেতু ভিন্ন 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 কনক্লুশন হবে, কিন্তু দারিদ্র্য অবস্থার অবনতি হয়েছে। এই অবনতির কয়েকটা দিক এখানে বোঝা দরকার, এই মাইক্রো লেভেলের আপনি যেটা বললেন। একটা হচ্ছে যে যারা দরিদ্র ছিল তাদের মধ্যে আরেকটু, তারা তো অলরেডি দরিদ্র ছিল, তাদের মধ্যে খাদ্য সংকটের জায়গাটা একটু মানে আমাদের তো বাংলাদেশে সে একেবারে না খাওয়ার দারিদ্র্য তুলনামূলকভাবে প্রায় অনুপস্থিত হয়ে গেছে, কিন্তু সেটার হয়তো আবারও আমরা দেখছি, আমাদের সর্বশেষ জরিপও দেখছি 2% হয়তো মোটামুটি যারা একদম চরম খাদ্য নিরাপত্তাহীনতায় আছে। এটা হচ্ছে দরিদ্রদের মধ্যে একটা দারিদ্র্য আরো অবনতির যে প্রবণতা, এবং এই যে পুনরুদ্ধারের চেষ্টা, সেখানেও কিন্তু পেশা ভিত্তিক একটা বিভাজন দেখব, বিশেষ করে যে কম বেশি কিছু পেশায় হয়তো ফিরে আসা কিছুটা গেছে, অন্যগুলো হয়নি, এবং ওই আর্নিংস রিকভারিটা অ্যাক্টিভিটি রিকভারির চেয়ে তুলনামূলকভাবে কম আর কি। মানে আমরা 1 বছরের মাথায় দেখতে পাচ্ছি সামগ্রিক গড় আয় 7% এখনো নিচে আছে আপনার প্রি কোভিড আয়ের অবস্থার তুলনায়। আবার শুধু যদি নগর দরিদ্রদের ভাবি তাহলে কিন্তু এটা 14%। মানে নগর দারিদ্র্যের বিষয়টা আরো একটু গভীরতর একটা বিষয়। যদিও এখানে বলা দরকার যে কৃষিতে যারা ইনভলভ ছিলেন তাদের তুলনামূলকভাবে তারা একটু এই যে আয়ের ইরোশনটা কিছুটা কম হয়েছে ওখানে, বরঞ্চ তারা 1% বেশি ছিল। তো সামগ্রিকভাবে দারিদ্র্যের অবনতি হয়েছে, তার একটা দিক দরিদ্র যারা তাদের মধ্যেই এই অবনতি হয়েছে। সাথে বড় আরেকটা যে ঘটনা, সেটা হচ্ছে যে নতুন দরিদ্র, আমরা যাদের বলেছি নিউ পুয়ার, এরা হচ্ছে দারিদ্র্য সীমার উপরে ছিল কিন্তু এক ধরনের ভালনারেবল জোনের মধ্যে ছিল। দারিদ্র্য সীমা এবং মিডিয়ান ইনকামের এই ব্যান্ডের মধ্যে যারা অবস্থান করে তাদের একটা বৃহৎ অংশ দারিদ্র্যের নিচে প্রথম দিকে পড়ে গেছিল, তার থেকে কিছুটা একটা অংশ বেরিয়ে আসতে পেরেছে। কিন্তু 1 বছরের মাথায় তারপরে আমরা ন্যাশনাল এক্সট্রাপোলেশন করে দেখছি প্রায় 2.5 কোটির মতো এই নিউ পুয়ার একটা নতুন বাস্তবতা দেখা যাচ্ছে। সো এটাও একটা বিষয়, এই যে দরিদ্রদের মধ্যে আরেকটু কিছু কিছু সূচকে আরেকটু অবনতি, নতুন দরিদ্রের একটা বিষয়, নগর দারিদ্র্যের আরো একটা আরো বৃহত্তর সংকট। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে, সেটা হচ্ছে যে রিকভারির একটা পার্টিকুলার ডাইমেনশন আমরা দেখছি, যেটা হচ্ছে যেখানে রিকভারির একটা ফিগার হয়তো ম্যাক্রোতে ট্রান্সলেট হচ্ছে ইন টার্মস অফ এডিশন টু জিডিপি, বাট মাইক্রো লেভেলে দেখছি একটা বৃহৎ অংশ, 1 বছরের হিসাব যখন নিচ্ছি, একটা বৃহৎ অংশ মানে 8% এখনো বেকার যারা কোভিডের আগে কাজে ছিল, কিন্তু 41% পেশা পরিবর্তন করতে হয়েছে, বিশেষ করে জুন এবং মার্চের মধ্যে। এবং এই পেশা পরিবর্তন হচ্ছে এক ধরনের আনস্কিলিং, মানে লোয়ার স্কিল জবের মধ্যে ঢুকতে বাধ্য হয়েছে। এই যে বিশেষ করে সেবা খাতে নতুন দরিদ্র যারা বলছি, অনেকে কিন্তু সেই লেসার স্কিল জবসে ঢুকছে। এটা একটা দীর্ঘমেয়াদী ইমপ্লিকেশন আছে। বাংলাদেশের যে মধ্যম আয়ের স্বপ্ন, সেখানে কিন্তু আপস্কিলিং ইজ দি কি ইস্যু।
এখানে কিন্তু আমরা একটা ডাউন স্কিলিং এর একটা প্রবণতা দেখছি। আর দুটা কথা বলে এখানে ইয়ে করবো, যে মোটা দাগের যে মাইক্রো লেভেলের ফাইন্ডিংস গুলো, সেটা হচ্ছে একটা শহর থেকে বিতাড়িত হয়ে গ্রামমুখী হওয়ার আমরা রাফলি 10%, 9.8% এক বছরের মাথায়, এর মধ্যে যেটা বলেছিলাম গত বছর এপ্রিলের পরে কিছু ফিরে এসছে ইত্যাদি, অ্যাবাউট 22% একচুয়ালি এই মাইগ্রেশনে ইনভলভ ছিল, বাট এক বছরের মাথায় নেট 10% একচুয়ালি শহর থেকে চলে গেছে। এটার ইমপ্লিকেশন আমাদের বোঝার একটা বিষয় আছে। সর্বশেষ যেই ফাইন্ডিংসটা আমি এখানে বলতে চাই এট দ্য মাইক্রো লেভেল, সেটা হচ্ছে যে এই যে ড্রাইভার্স অফ এই যে ডিপার পভার্টি, এটার মধ্যে তো একটা কর্মহীনতা, আয়হীনতা, এগুলো একটা আছে বটেই। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে এক্সপেন্ডিচার বার্ডেন্স। ইনফ্লেশনের ইস্যুটা এখানে অবশ্যই আসবে, বাট তার চেয়েও পার্টিকুলারলি আরবান এলাকাতে আমরা দেখেছি যে এক্সপেন্ডিচার বার্ডেন্স অনেক বেড়েছে এক বছরের মাথায়। বাড়ি ভাড়া, আপনার ইউটিলিটিস, স্বাস্থ্য, শিক্ষা, যাতায়াত এবং কালেকটিভলি প্রায় দ্বিগুণ হয়েছে এই এক্সপেন্ডিচার বার্ডেন্স। এর ফলশ্রুতিতে মাইক্রো লেভেলে, ওটাও দেখছি হাউসহোল্ড লেভেলে, সেভিংস এর একটা বড় ধরনের ডিপ্লিশন হয়েছে টু কোপ উইথ অল দিস সিচুয়েশন। এবং ডেট, আমরা যদি ডেট এজ এ পার্সেন্টেজ অফ দেয়ার অ্যানুয়াল ইনকাম দেখি, সেটা দ্বিগুণ হয়েছে বিটুইন দি কোভিড অ্যান্ড দি জাস্ট বিফোর সেকেন্ড ওয়েভ। সো এই সব মিলে দারিদ্র অবস্থার একটা একক সূচকের নয়, আমরা দেখছি বিভিন্ন সূচক যদি আমরা ব্যবহার করি, ওভারঅল একটা কনক্লুশন দেখতে পাচ্ছি যে একটা দারিদ্র অবনতি হয়েছে এবং তার কিছু গভীরতর ট্রেন্ড, যেটার হয়তো মিডিয়াম টার্ম ইমপ্লিকেশন থাকবে। এবং এটাও বলা দরকার যে এই সামগ্রিক প্রক্রিয়ার মধ্যে আমরা যখন পরিবারগুলো কিভাবে কোপ করেছে সেই বিশ্লেষণটা করেছি, তখন দেখছি মূলত নিজেদের উপর রিলাই করতে হয়েছে এবং নিকট আত্মীয়, মানে নেটওয়ার্কটা হচ্ছে নিকট আত্মীয়। এই যে সোশ্যাল সাপোর্ট, সেটা সোশ্যাল সাপোর্ট কিছুটা, কিন্তু ইনস্টিটিউশনাল সাপোর্ট, সরকারের কিছু প্রোগ্রাম তো ছিলই, কিন্তু অ্যাজ এ হোল, মানে নট কয়জন পেয়েছে, বাট অ্যাজ এ হোল পরিবারগুলো যখন বুঝায় যে আমার কোপিংটা কিভাবে করলাম, সেই উত্তরে দেখা যাচ্ছে যে এই যে এটা মোটামুটি টোকেন পর্যায়ে রয়েছে, যে সোশ্যাল প্রোটেকশনের এফোর্টটা। সামগ্রিকভাবে এই বিষয়গুলোই আমি প্রাথমিকভাবে তুলে ধরছি, যে আপনি পারিবারিক পর্যায়ে কি অবস্থায় আছে সেটা যখন বললেন। আমার কাছে যেটা মনে হয় যে শিক্ষা কার্যক্রম গত 13 মাস ধরে বন্ধ আছে, মানে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে, বিশেষ করে গ্রামে এবং মফস্বল শহরগুলোতে। শহরে শিক্ষা কার্যক্রম চলেছে, অনলাইন ডিস্টেন্স লার্নিং এগুলো চলেছে, কিন্তু জরিপগুলো, আমি একটা জরিপ দেখেছিলাম, সেটা সানেমের জরিপ ছিল, সেখানে শিক্ষা নিয়ে কিছু প্রশ্ন ছিল যে অনলাইন অ্যাক্সেস কত প্রপোর্শনের আছে, সেখানে 20 থেকে 21% মতো বলেছিল যে তারা কোনো রকমের অনলাইন শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত, বাকি সবাই কোনো ধরনের সম্পর্ক নাই। যে এখানে যে লার্নিং পভার্টির যে বিষয়টা, এটা কি আমাদের সার্ভেতে উপেক্ষিত হয়েছে কিনা? পলিসিতে তো উপেক্ষিত হচ্ছে, আলোচনায় উপেক্ষিত হচ্ছে, কিন্তু সমীক্ষায় উপেক্ষিত হয়েছে কিনা? আর দ্বিতীয় যে প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বলেছেন যে আপনাদের সার্ভেতে কৃষিতে 1% আয় বেড়েছে, সেইটার সাথে রিভার্স মাইগ্রেশন, এই যে প্রায় 10%, এটা মিলানো একটু কাউন্টার ইনটুইটিভ বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ কৃষি লেবার মার্কেটে তো সাপ্লাই বাড়ার কথা, এবং সেখানে এটার ব্যাখ্যাটা কি, যে কৃষি শুধুমাত্র যে তার আগের অবস্থানে টিকে ছিল তা না, মানে সামান্য কিছু উন্নতিও করতে পেরেছে।
এইটার সাথে রিভার্স মাইগ্রেশনটাকে আমরা কিভাবে রিকনসাইল করব? আপনি ওই লার্নিং পভার্টির কথা যেটা বললেন, আসলে এই তৃতীয় সার্ভেতে আমরা এটা যুক্ত করেছি। আমরা আমাদের যে 20শে এপ্রিল ফাইন্ডিংস যখন রিলিজ করলাম, তখন কিন্তু ওটা পার্ট 1। আগামী 8 তারিখ আমরা আমাদের শিক্ষা নিয়ে যে কম্পোনেন্টটা, তার উপর একটা পূর্ণাঙ্গ ডিসেমিনেশন করব। সুতরাং এটা আমরা তৃতীয় সার্ভেতে এটার যে গুরুত্ব আছে সেটা আমরা অনুধাবন করেছিলাম এবং সে অনুযায়ী সেটা কভার করা হয়েছে। আশা করি 8 তারিখ আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারব। আর যেটা বললেন যে রিভার্স মাইগ্রেশন অ্যান্ড কৃষির ইনকাম ট্রেন্ডস, রিভার্স মাইগ্রেশনের অবশ্য ডেস্টিনেশন আমরা শহর ছেড়ে গেছে, এটা কি ওই মফস্বল শহরে গেছে না পুরোপুরি গ্রামে গেছে, ওই বিষয়টা এখনো বিশ্লেষণের দাবি রাখে অ্যাকচুয়ালি। সো এই বিষয়গুলো আপনি যেটা কাউন্টার ইনটিউটিভ বলছেন যে এটা হয়তো ইমিডিয়েটলি হয়তো সেটা মনে হতে পারে, বাট এখানে বিশ্লেষণের আর অনেক কিছু বিষয় রয়ে গেছে অ্যাকচুয়ালি। এবং এই যারা ফিরে গেছে ওরা কি কৃষিতে মূলত চেষ্টা করেছে নাকি নন ফার্মে চেষ্টা করেছে, এটাও একটা দেখার বিষয় আছে। সো আই থিঙ্ক আমরা এই পর্যায়ে ওটা মানে ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে রিকনসাইল করার চিন্তা থেকে না করে, বরঞ্চ বিশ্লেষণটা আরো কিভাবে পূর্ণাঙ্গ করে করা যায় সেদিকে নজর দেওয়াটা উচিত হবে। তবে এটা সত্য যে কৃষির সেই অর্থে এই করোনাকালে সামহাও আমাদের মেজর ক্রপসগুলো কিন্তু কোনোটাই সেইভাবে মার যায়নি, এবং আমাদের সাপ্লাই চেইনসগুলো ইভেন ফর আরবান কনজাম্পশন সেই অর্থে বড় ধরনের গ্যাপ তৈরি হয়নি। সো কৃষির এক ধরনের গতিশীলতা ওয়াজ মেইনটেইন বাই দি ফার্মার্স অ্যাজ এ হোল, অ্যান্ড তারা এক ধরনের এটাকে আই উড সে দ্যাট অ্যাজ অলওয়েজ দে কেম টু দি রেস্কিউ টু সাম এক্সটেন্ট। আমি ডক্টর আহসান মনসুরের কাছে যেতে চাই। সামষ্টিক অর্থনীতি, বিশেষ করে প্রবৃদ্ধি এবং ম্যাক্রো স্টেবিলিটি, সেখানে ম্যাক্রো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির কথা বলবো। আপনি ডক্টর হোসেন জিল্লুর রহমানের কাছ থেকে শুনেছেন যে এক্সপেন্ডিচারের বার্ডেনের কথা, এবং সেই এক্সপেন্ডিচার বার্ডেনটার একটা কারণ তো অবশ্যই মূল্যস্ফীতি। বিশেষ করে আমরা দেখেছি যে মেডিকেল প্রাইসেস, যে মেডিকেল যে ইন্ডেক্সটা আছে বিবিএস এর, সেটা কিন্তু ডাবল ডিজিটে উঠে গিয়েছিল করোনা পরবর্তীকালে, এখনো বেশ উচ্চ পর্যায়ে আছে। খাদ্য মূল্যস্ফীতিও বেড়েছে, অন্তত ভলাটিলিটিটা অনেক বেশি দেখা গেছে। প্রবৃদ্ধির ক্ষেত্রে কি ঘটছে, এটা গত বছর 5 যে প্রাথমিক 2-4 হিসাব পেলাম, সেখানে বিবিএস বলেছিল যে এই হিসাবে করোনার লাস্ট কোয়ার্টারের ইম্প্যাক্টটা ধরা হয়নি। তো এরপরে চূড়ান্ত হিসাবটা আমরা কাজে আমি সংখ্যার বিতর্কে যেতে চাচ্ছি না। বর্তমানে প্রবৃদ্ধির জায়গাটা কোথায়, আমি পত্রিকায় দেখলাম আপনি বলেছেন যে এই বছর আপনি মনে করছেন যে 2-3% মতো প্রবৃদ্ধি হতে পারে। কাজে এইসব বিষয়ে আপনার পর্যবেক্ষণ, আপনার বিশ্লেষণ। ধন্যবাদ। আমি বাংলাদেশে ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশনটা ওভারঅল স্টেবল আছে। এটা বিভিন্ন কারণ আমাদের ফিসক্যাল পলিসি সেরকম বড় কোনো স্টিমুলাস দেয় নাই। আমাদের যেটাকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্টে বড় একটা সারপ্লাস আছে। সে সব মিলিয়ে ক্রাইসিসটা আমাদের এখানে নাই, এটা ঠিক। কিন্তু প্রবৃদ্ধি, সেটা নিয়ে অবশ্যই আমরা সবাই চিন্তিত এই কারণে যে আমরা যদি ইন্ডিকেটরস দেখি, যেগুলো সাধারণত আমরা দেখে থাকি এবং যেগুলো রিলায়েবল, ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটরস বা ট্রেড রিলেটেড ইন্ডিকেটরস, সেগুলো কিন্তু বলছে যে আমাদের অর্থনীতি সেইভাবে চাঙ্গা হয় নাই। আমরা যদি দেখি ক্রেডিট এক্সপেনশন বিয়ারলি অ্যাবাভ, মানে এখনকার যে আমরা যেটাকে বলি ইনফ্লেশন, তার চেয়ে অল্প একটু বেশি ক্রেডিট এক্সপেনশন, 8.5%। এবং এই ক্রেডিট এক্সপেনশনটা শুধুমাত্র পরিমাণগত দিক থেকে স্টিমুলাস প্যাকেজের যে ক্রেডিট এক্সপেনশন হয়েছে সেটারই সমান, অর্থাৎ ওইটার বাইরে নতুন নেট ক্রেডিট এক্সপেনশন হয় নাই। এটা একটা বিশাল চিন্তার বিষয়। তাহলে কি শুধুমাত্র
ওই স্টিমুলাস প্যাকেজটাই আমরা ব্যবহার করলাম সারা বছর, এবং এটা দিয়ে কি আমরা 7-8% প্রবৃদ্ধি পেতে পারবো, যেটা সরকার অনেক সময় বলছেন যে 7.2% বা আরো বেশি হতে পারে ইত্যাদি। তো এই জায়গাটাতে আমাদের সংখ্যাটা। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আমরা দেখছি যে বিনিয়োগের চিত্রটা কি। বিনিয়োগ তো একটা ডোমেস্টিক ডিমান্ডের একটা বিশাল পার্ট, 30% হচ্ছে বিনিয়োগ। তো 30% বিনিয়োগ যদি কমে যায় বিশাল ভাবে, তাহলে প্রবৃদ্ধিটা আসবে কোথা থেকে? 10% যদি 10% কমে যায়, 30 থেকে 20 হয়, যেটা হওয়াটা খুবই স্বাভাবিক কোভিড পরিবেশে, আরো কম হয়তো হয়েছে। তো সেই ক্ষেত্রে তাহলে কি হবে, কিভাবে আমরা প্রবৃদ্ধি পাবো? এবং আমরা যে চিত্রটা দেখি যে লোন, বিশেষ করে টার্ম লোন, ডাবল ডিজিট নেগেটিভ। আমরা যদি দেখি ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্টেড, ডাবল ডিজিট নেগেটিভ। তো এগুলো তো আমাদেরকে স্বস্তি দিচ্ছে না যে আমাদের বিনিয়োগ পরিবেশটা ঘুরে দাঁড়াচ্ছে। ঘুরে দাঁড়ানোর মতো সেই রকম অবস্থাতেও আমরা এখন যেতে পারি নাই। কাজে সার্বিকভাবে আমি কিন্তু এবং আমরা যদি রাজস্বের কথাও চিন্তা করি, রাজস্বের কথাই যদি ধরি, এখন পর্যন্ত আমাদের রাজস্ব বেড়েছে 7% একটু বেশি। 7% যদি আমাদের ইনফ্লেশনে যায় 5.5%, তাহলে কতটুকু থাকে? 2-3%, তার বেশি হচ্ছে না প্রকৃত মূল্যে। তো জিনিসগুলো আমাকে সার্বিকভাবে দেখতে, এই নাম্বারগুলো কিন্তু সলিড নাম্বার, এখানে কোনো এস্টিমেট গেস্টিমেট ইত্যাদি কোনো স্কোপ নাই, বিকজ ইজ আ ফাইন্যান্সিয়াল নাম্বার, টাকা আসছে, টাকা জমা হয়েছে ইত্যাদি ইত্যাদি। কাজে এই নাম্বারগুলোকে নিয়ে আমি কথা বলতে চাই। তার বাইরে গেলে আমাকে অনুমান ভিত্তিক জিনিসে চলে যেতে হচ্ছে। তো সেই সবের ভিত্তিতে আমার কাছে মনে হয় যে আমাদের আমাদের যে সার্বিক পরিস্থিতিটা, আমরা হয়তো গ্রো করছি কিছুটা, সেটা একটা ভালো দিক, কারণ এই পরিস্থিতিতে গ্রো না করাটাও অস্বাভাবিক কিছু ছিল না। তো আমি সেটাকে পজিটিভলি দেখবো। আমি দেখবো যে আমাদের করোনাকালীন সময়ের মধ্যেও আমাদের অনেকগুলো ইন্ডাস্ট্রি মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে। রপ্তানি খাতটাও যদিও আগের লেভেলে যেতে পারে নাই, কিন্তু তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু রেডি ফর এক্সপ্যানশন যদি ডিমান্ডটা ক্রিয়েটেড হয়। কাজে সেদিকে পজিটিভ সাইড আছে অবশ্যই, এবং এখানে সরকারের কিছুটা পজিটিভ রোলও আছে, কারণ অনেকেই ক্রিটিসাইজ করেন যে 7,500 কোটি টাকা আরএমজি খাতকে দেওয়া হলো ইত্যাদি নিয়ে। হ্যাঁ, দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু একটা পজিটিভ দিক আছে। এটাতে আমরা শ্রমিকদেরকে কিন্তু ধরে রাখতে পেরেছি, শ্রমিক ছাঁটাই কিন্তু সেখানে হয় না, উৎপাদনশীলতাকে ধরে রাখতে পেরেছি। মোটামুটি ভাবে আমরা একটু নিচে আছি, কিন্তু কাছাকাছি আছি আগের লেভেলের তুলনায়। কাজে সেই দিক থেকে আমি বলবো যে এই ইন্টারভেনশনটা কাজে লেগেছে। তো স্টিমুলাস প্যাকেজটা কাজে লেগেছে মোটামুটি ভাবে, যদিও এসএমই খাতের দিক থেকে দেখতে গেলে এটা এখন পর্যন্ত একটা ব্যর্থতাই বলতে হবে, যে এতগুলো জায়গায়, মানে যে লক্ষ লক্ষ যেখানে ঋণ গৃহীতা হতে পারতো, সেখানে আমরা তাদেরকে ঋণ দিতে পারছি না। এবং 20,000 কোটি টাকা মাত্র যেটা দেওয়া হয়েছিল সেটুকুও বিতরণ করা হয় নাই। এখান থেকে মাত্র 12-13 হাজার কোটি টাকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে, বাকিগুলো দেওয়া হয়নি। তো এটা একটা অবশ্যই ব্যর্থতা। তো সার্বিকভাবে আমি বলবো যে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি আছে, কোনো ক্রাইসিস আমাদের হবে না, ক্রাইসিস আমি দেখি না। আমাদের রিজার্ভ খুব ভালো, আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট ফর রং রিজন, বাট ইট ইজ স্ট্রং। রং রিজন মানে হচ্ছে আমাদের আমদানি কম হচ্ছে, আমাদের ডোমেস্টিক ডিমান্ড কম হচ্ছে, আমাদের প্রবৃদ্ধি কম, সেই জন্য ব্যালেন্স অফ পেমেন্টের শক্তিশালী অবস্থানে আছে রিলেটিভলি স্পিকিং। রেমিটেন্স যেটাকে বলা হয় কোট আনকোট, সেটার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু টাকাটা তো এসছে, সেই টাকাটা আসার কারণে মোটামুটি ভাবে কিছুটা ডোমেস্টিক ডিমান্ড ক্রিয়েট করেছে, প্লাস সরকারের হাতে অনেকখানি মানে বাংলাদেশ ব্যাংকের হাতে অনেক রিজার্ভ বিল্ড আপ হয়েছে এবং লিকুইডিটি এক্সপ্যানশন হয়েছে, যে লিকুইডিটিটাও আলটিমেটলি আমাদের ক্রেডিট এক্সপ্যানশনে সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি। এখন আমি যেটাকে বলবো যে আমাদের পাথ টু রিকভারিটা কিন্তু এখনো অনিশ্চিত। এই জন্য যে আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা হয়তো বের হয়ে আসবো, সেটা একেবারে প্রথম দিকের কথা বলছি। আমি জুন জুলাই অগস্টের কথা বলছি, যখন রিবাউন্ডিংটা ভালো হচ্ছিল আমাদের অর্থনীতিতে। পরবর্তীতে যখন দেখলাম যে সেকেন্ড ওয়েভ ইউরোপে, আমেরিকাতে ইত্যাদি সব জায়গায় ছড়িয়ে গেল, I had to lower my expectations and বললাম যে জুলাই অগাস্ট সেপ্টেম্বরের দিকে হয়তো আমরা বের হয়ে আসতে পারবো। এখন আমরা করোনার দ্বিতীয় ধাক্কায় পড়ে গেলাম, কাজে আমাকে এখন মনে হচ্ছে যে এটা হয়তো এই বছর হবে না, আমরা হয়তো আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমরা পেতে পারি, যদি আবার কোনো তৃতীয় ধাক্কা আমাদের এখানে না আসে, এবং যদি আমরা এই সংক্রমণকে রোধ করে রাখতে পারি,
সামহাও বটল করে রাখতে পারি একটা সহনীয় পর্যায়ে, তাহলে এটা হতে পারবে। ডাউনসাইড রিস্কটা কোথায় এই ইকোনমিতে? এখানে আমি যেটা দেখি যে সবচেয়ে বড় ডাউনসাইড রিস্ক অবশ্যই হচ্ছে যে আমরা যেন ইন্ডিয়ার মতো অবস্থায় না পড়ি। ভারত যে অবস্থায় পড়েছে, যে একটা ইন্টারনাল একটা ইমপ্লোশন হয়ে গেছে, সেখানে সবার একটা আস্থাহীনতায় ভুগছে, সেখানে সেখানে একটা হঠাৎ করে যে একটা যেটা খুব সুন্দরভাবে অনেক ভারতীয়রাই লিখেছেন সুন্দরভাবে, যে আমরা ভাবছিলাম যে আমরা একটা বৃহৎ শক্তি পৃথিবীর, সেই বৃহৎ শক্তি এখন বৃহৎ ভাবে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়লো। প্লেন লোডস করে আমাদের জন্য চিকিৎসা, আমাদের বাঁচিয়ে রাখার জন্য বাইরের থেকে আমাদেরকে সাহায্য নিতে হচ্ছে, যেটা না হলে চলছে না। এই যে একটা পট পরিবর্তন কয়েক সপ্তাহের মধ্যে, এটা একটা অবিশ্বাস্য রকমের একটা সাইকোলজিক্যাল শক টু এনি ইকোনমি কিন্তু, এবং এটা রিয়েল ইম্প্যাক্ট কিন্তু হইতে বাধ্য। আমি যেটা ভয় পাই সেটা হচ্ছে আমাদের জন্য এরকম কোনো না হয়। দ্যাট ইজ দ্য বিগেস্ট রিস্ক দ্যাট উই হ্যাভ। এই বিগেস্ট রিস্ক মিটিগেশন করাটা হচ্ছে সরকারের একেবারে আটমোস্ট রেসপন্সিবিলিটি, এবং এই বাজেটকে কিন্তু এটার উপর ফোকাসটা অবশ্যই দিতে হবে যেন এই ধরনের সিচুয়েশন আমাদের এখানে না হয়। তাহলে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই এটা মিটিগেট করার জন্য হেলথ সেক্টরকে একটা বিশাল প্রাধান্য দিয়ে খুব দ্রুততার সাথে গড়ে তুলতে হবে। হয়তো কয়েক মাসের মধ্যে আমাদেরকে রেডি হয়ে যেতে হবে, কারণ আমরা একটা বছর নষ্ট করেছি, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। আর যেন নষ্ট না হয় আমাদের সময়। এবং ভ্যাকসিনেশন প্রোগ্রাম, যেটাখানে আমরা রিস্ক নিয়েছিলাম, আমরা ওয়ান বাস্কেটে সবগুলো এগ রেখেছিলাম, সেটা একটা স্ট্র্যাটেজিক মিস্টেক। পৃথিবীর কোনো স্ট্র্যাটেজিক ডিসিশন কোনো সময় এক কেন্দ্রিক হওয়া উচিত নয়। এটা সবসময় কিছুটা রিস্কে স্প্রেড করে রাখাটা উচিত ছিল। এটা আমি অনেক মাস আগেই বলেছিলাম, যেটা এখানে আমাদের একটা ভুল হচ্ছে। দ্বিতীয় ভুল যেটা আমাদের হয়েছিল, যে আমরা ইন্টারনাল ভ্যাকসিন ডেভেলপমেন্ট, মনিটরিং এবং টেস্টিং এটা আমরা করতে দেই নাই। আমাদের এখানে প্রস্তাব এসেছিল, আমরা সেটা করতে দেই নাই। সেটা একটা বিশাল ভুল ছিল। সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারতাম। আমরা নিজেদের ভ্যাকসিন আমরা ডেভেলপ করতে হলেও কিন্তু এগুলো করতে হবে। তো এই জায়গাগুলোতে আমাদেরকে আবার ড্রয়িং বোর্ডে যেতে হবে। আমাদের ভ্যাকসিন ডেভেলপ করতে হবে লোকালি, মাল্টিপল সোর্সেস, কারণ করোনা আমাদের সাথে থাকবে। করোনার হয়তো বুস্টার তৈরি করতে হবে এরপরে, ইত্যাদি ইত্যাদি। এবং আপাতত আমাদের অনেক কিছুই লাগবে, যেটা ডোমেস্টিক সোর্স ছাড়া হয়তো আমরা সেটাকে করতে পারবো না। ওই জায়গাটাতে আমাদেরকে রিস্ক মিটিগেশনটা অবশ্যই জোরদার করতে হবে। আমি মনে করি যে আমাদের যে লিকুইডিটি এক্সপেনশনটা হয়েছে বিকজ অফ ক্যাপিটাল ফ্লো থ্রু রেমিটেন্স চ্যানেল, অফিসিয়াল রেমিটেন্স চ্যানেল, সেটা এক নম্বর। সেটা হচ্ছে সেটার ফলে লিকুইডিটি এক্সপেনশন হয়েছে, কিন্তু এটা কিন্তু আমাদের জন্য যে খুব বেশি ক্ষতির কারণ হবে আমি সেটা মনে করি না। আমরা ওই লিকুইডিটি ট্র্যাপ সিচুয়েশনের ধারে কাছেও যাইনি, এবং যাওয়ার প্রয়োজনও হবে না। আমি মনে করি যে আমাদের সমস্যাটা ডিসইনফ্লেশন নয়, আমাদের সমস্যাটা এখনো ইনফ্লেশন। আমাদের সমস্যাটা এখন, আমি একটু ইনফ্লেশন নিয়ে অত বেশি চিন্তিত নই দুটো কারণে। একটা কারণ হচ্ছে যে ফুড ইনফ্লেশন বেড়েছে, এবং গ্লোবাল মার্কেটে যদি আমরা দেখি যে ফুড ইন্ডেক্স ইজ অ্যাপ্রোচিং অ্যানাদার রেকর্ড লেভেল। কিন্তু বাংলাদেশ অলরেডি যে শকটা পাওয়া সেটা পেয়ে গেছে, কারণ আমাদের যে শর্টফল ছিল চালে, এবং চালের দাম বৃদ্ধির মাধ্যমে যে ইনফ্লেশনটা হয়েছে, ফুড ইনফ্লেশনটা, সেটা আমরা অলমোস্ট ওভার। এখন আমাদের বড় ধানটা চলে আসতেছে, কাজে নতুন করে ফুড সেক্টর থেকে বিশাল প্রাইস প্রেশারটা আসবে বলে আমার মনে হয় না। আর নন ফুডের ক্ষেত্রে আমি কিন্তু মনে করি যে এখনো এখানে অনেক ডাউনসাইড প্রেশার আছে। ওয়েজ লেভেল বাড়ছে না, মানুষের বাড়ি ভাড়াও বাড়ছে না, প্রচুর বাড়ি খালি। এই পরিবেশে ঠিক যে ওই নন ফুড ইনফ্লেশন যে ব্যাপকভাবে বাড়বে সেটা আমার কাছে মনে হয় না। কিছু কিছু কম্পোনেন্ট অবশ্যই বাড়বে, যেমন হেলথের কথা বললেন, সেটা হবে। কিন্তু ওভারঅল ইনফ্লেশন সিচুয়েশন এই বোরো ধান কাটার পর থেকে আমরা আবার দেখতে পারবো যে মোটামুটি একটা স্টেবিলিটির দিকে চলে আসছে। ইট ইজ নট আউট অফ স্টেবিলিটি, ইট ইজ 5 to 6% আছে, কিন্তু ফুড কম্পোনেন্টটা কমে আসবে বলে আমি আশাবাদী। আপনি তো সংখ্যার কথা বললেন যে রেভিনিউ বা ক্রেডিট বা ইম্পোর্ট, এখানে সংখ্যা নিয়ে খুব বেশি বিতর্কের সুযোগ নাই। কিন্তু এই কথাটা হয়তো ফাইন্যান্সিয়াল সেক্টরের বেলায়ও প্রযোজ্য ছিল করোনার আগে। বর্তমানে ফাইন্যান্সিয়াল সেক্টরের স্বাস্থ্য কিরকম আছে,
এটা তাদের ব্যালেন্স শিট দেখে কি বোঝা সম্ভব? এখানে আমাদের দুশ্চিন্তা আছে অবশ্যই। আমি নিজেও একটা ব্যাংকের সাথে সম্পৃক্ত এবং সেই কারণে বলি, পৃথিবীর সব দেশে যেটা করোনার কারণে অবশ্যই একটা অভিজ্ঞতা আসবে ফাইন্যান্সিয়াল সেক্টরে, এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু থাকার কোনো স্কোপ নাই। কেউ যদি বলে যে আমার বুকটা খুব ভালো দেখাচ্ছে, না, দ্যাটস এ ফিকশন। ফিকশন কেন? কারণ আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে ঋণ না দিলে পরেও তোমাকে ডিফল্টার ডিক্লেয়ার করা যাবে না, তোমাকে ক্লাসিফাই করা যাবে না, সবাই আনক্লাসিফাই, সবাই সুন্দরভাবে রেগুলারাইজড হয়ে বসে আছে, কিন্তু তারা কিন্তু আসলে অনেকেই পয়সা দিচ্ছেন না। তো কাজেই এই রেগুলেটরি ফরবিয়ারেন্সটা চলে গেছে ডিসেম্বর মাস থেকে, কাজেই মার্চের পরে এপ্রিল থেকে যে ডেটাটা আসবে, এইখানে কিন্তু আমরা এই কোয়ার্টারের ডেটা যেটা মে মাসের মধ্যে আমরা হয়তো পাবো, মে জুনের মধ্যে আমরা কিছু গুণগত পরিবর্তন দেখতে পাবো বলে শঙ্কা করতেই পারি। এবং এখানে যেটা দরকার ছিল কিন্তু অনেকেই করছে না, সেটা হলো প্রভিশনিং করা। বিশেষ কিছু করার নাই, ব্যাংকারদের পক্ষে বিশেষ কিছু করার নাই, তাদের এক্সেসিভলি প্রভিশনিং করার দরকার ছিল। আমরা যেমন ব্যাংকে আমরা 500 কোটি টাকা প্রভিশনিং করেছি এবছর, আমরা প্রফিটকে বাড়তে দেইনি, আমরা ডিভিডেন্ড বাড়াইনি, আমরা বলছি যে আগে প্রভিশনিং করি, পরে যদি প্রভিশনিং না লাগে আমরা আমাদের যে লোন রিকোয়ারমেন্ট তার 170% আমরা প্রভিশনিং করা আছে। আমাদের যে ক্লাসিফাইড অ্যাকাউন্ট তার 170% আমরা প্রভিশনিং করে রেখেছি। অন্যরা করেছে কি? আমার মনে হয় না খুব একটা করেছে। যদি না করে থাকে, দ্যাট উইল বি এ বিগেস্ট মিস্টেক দ্যাট উই উইল ডু। তখন কি হবে? পলিটিক্যাল প্রেশার আসবে, বাংলাদেশ ব্যাংক তখন রেগুলেটরি ছাড় দিবে, দিয়ে ফাইন্যান্সিয়াল সেক্টরকে আবার একটু ফার্দার উইক করে ফেলবে। তো আমার রিস্কটা হচ্ছে ওইখানে যে পলিটিক্যাল ইকোনমি ইস্যু, যে আমি করলাম না করে আমরা ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ইত্যাদির মাধ্যমে আরো একটু প্রেশার ক্রিয়েট করে আমরা রেগুলেটরি যে প্রভিশন সেগুলোকে ইজি করে আমরা সুন্দরভাবে আমাদের ব্যালেন্স শিট দেখিয়ে আমরা ডিভিডেন্ড গুলো আমাদের পক্ষে করে ফেলবো। তো এই টেন্ডেন্সিটাকে কিন্তু আমি মনে করি যে আমাদের সরকার এবং বাংলাদেশ ব্যাংকের উচিত। বাংলাদেশ ব্যাংক কিছুটা কাজ করেছে, তারা বলেছে যে এত পার্সেন্টের বেশি না হলে পরে এটা করা যাবে না, কিন্তু তারপরেও এখানে উইন্ডো ড্রেসিং এর ব্যাপার আছে, এখানে রেগুলেটরি ফরবিয়ারেন্সের কারণে যে সব পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো প্রপারলি রিফ্লেক্ট হচ্ছে কিনা সেই জিনিসগুলো বোঝার কারণ আছে। এগুলো না বুঝে যদি আমরা ডিভিডেন্ড গুলো দিয়ে দেই, পরবর্তীতে কিন্তু দেখা যাবে যে ক্যাপিটাল শর্টফলটা আরো অনেক বড় হয়ে দাঁড়াবে এবং ব্যাংকিং খাতের দুর্বলতাটা আরো বেশি প্রকট হয়ে পড়বে। ধন্যবাদ ডক্টর হাসান মনসুর। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আমরা ডক্টর হোসেন জিল্লুর রহমান এবং ডক্টর হাসান মনসুর কাছ থেকে যে মাইক্রো এবং ম্যাক্রো লেভেলের যে বিশ্লেষণটা শুনলাম, তা শুনে আমার কাছে মনে হচ্ছে যে এবারের বাজেটে মূল মন্ত্রটা হওয়া উচিত আমাদের নিরাপত্তা, এবং দুটো নিরাপত্তা, একটা হচ্ছে হেলথ সিকিউরিটি, স্বাস্থ্যের নিরাপত্তা, আর দ্বিতীয় হচ্ছে ইকোনমিক সিকিউরিটি, অর্থনৈতিক নিরাপত্তা। এবং ডক্টর হোসেন জিল্লুর রহমানের বিশ্লেষণ থেকে যে কারা নিরাপত্তার ঝুঁকিতে বেশি আছেন, এতে নগরের দরিদ্র ভালনারেবল পপুলেশন এবং গ্রামে যারা আগে দরিদ্র ছিলেন এখনো দরিদ্র আছেন। এবং ডক্টর হাসান মনসুর বলেছেন যে হেলথ সেক্টরে বিশেষ মনোযোগ দিতে হবে, ভ্যাকসিনেশন প্রোগ্রামটা যাতে আবার পুনরায় আমরা চালু করতে পারি সেদিকে। আপনার কি মনে হয় আগামী বাজেটে, গতবার আমরা আশা করেছিলাম যে আমরা একটা বিজনেস অ্যাজ ইউজুয়াল বাজেট থেকে ভিন্ন ধরনের একটা সংকটকালীন বাজেট দেখতে পাবো, সেটা আমরা পাইনি, গতানুগতিক বাজেটই দেখেছি। এবার কি আপনি আশা করছেন যে এখানে ধরনটা কিছুটা পাল্টাবে, বাজেট দর্শন এবং বাজেট কাঠামো, সেখানে এক্সপেন্ডিচার বলেন, রেভিনিউ বলেন, ডেফিসিট ফাইন্যান্সিং বলেন বা সংস্কার কার্যক্রম বলেন, এখানে আপনার প্রত্যাশাটা কি? ডক্টর জাহিদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে এবং বিজনেস স্ট্যান্ডার্ডকেও ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আয়োজন করার জন্য, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ ইনাম এবং আপনার সহযোগীদের। আমি খুবই মনোযোগ দিয়ে জিল্লুর ভাই এবং হাসান মনসুর ভাইয়ের কথা শুনেছি, খুব বেশি দ্বিমতের জায়গা নেই। আমি সেই উদ্যানীদের দুজনের বক্তব্যকে ভিত্তি করে আমি হয়তো সামনে আগানোর চেষ্টা করব, এবং আপনি যে ইঙ্গিতটা দিলেন সেই ইঙ্গিতকে কেন্দ্র করে আমি বলার চেষ্টা করব।
আমি প্রথমে আপনাদের বলি যে আমি নতুন এই মুহূর্তে কোনো অসাধারণ বা কোনো অভিনব কোনো বাজেট এখানে আগামীতে আসছে এটা আমি মনে করি না। আমি মনে করি না এই কারণ হলো যে যেই মনস্তাত্ত্বিক বা মনোভঙ্গির ভিত্তিতে গত বছর বাজেট তৈরি হয়েছিল সেই মনোভঙ্গিটি এখনো অব্যাহত আছে। মনোভঙ্গিটি হলো এরকম যে মাইন্ডসেট ইস্যু আর কি। মাইন্ডসেট ইস্যু হলো আপনি গত বছরের বাজেট যারা মনোযোগ দিয়ে দেখেছেন আপনারাই খেয়াল আছে মন্ত্রী মহোদয় এমন ভাবে বলেছেন মনে হচ্ছে যে আগামী ৩-৪ মাসের ভিতরে এই দুর্যোগ আমাদের কেটে যাবে, সেপ্টেম্বর নাগাদ উই উইল বি বিজনেস অ্যাজ ইউজুয়াল এবং ইত্যাদি। এইটাই ছিল ব্যাখ্যা। এবং যেই ধরনের প্রণোদনার সাইজ, নেচার, কম্পোজিশন ইত্যাদি হয়েছিল, ইট অলসো লুক রিফ্লেক্টেড দ্যাট কাইন্ড অফ মাইন্ডসেট ইন দ্যাট ওয়ে। এটার মনোভঙ্গিটার একটা বড় কারণ হলো যে সরকার মনে করে যে কোনো কারণে যদি তারা কোনো ধরনের বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় স্বীকার করেন, সেটাও যেন এক ধরনের সরকারের সমালোচনা হিসেবে দেখা হয়। সেহেতু এবং প্রকৃতিও যদি আমাদের প্রতি বিরূপ থাকে, স্বাস্থ্যও যদি আমাদের বিরূপ থাকে, এটা যেন সরকারের অদক্ষতা, অকর্মণ্যতা বা অসম্পূর্ণতা হিসেবে প্রতিভাত না হয়। এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেট থেকে যদি বেরোনো না যায় তাহলে আপনি আগামীতে কোনো দিনে এটা অন্যায় চিন্তা, কারণ এটা আমরা সকলেই জানি পৃথিবীব্যাপী এই দুর্ঘটনা ঘটছে, আমাদের দেশে এটার ভিন্ন কিছু না ইত্যাদি। দ্বিতীয় যেটা থাকে এটার সাথে যে যুক্ত, সেটা হলো যে এটাকে মোকাবেলা করার জন্য যেই ধরনের উদ্যোগ, প্রচেষ্টা, উদ্যম, উচ্ছ্বাস দরকার, সেটা করার মতো এনার্জি, যে শক্তি, আত্মশক্তি, সেইটা সেই অর্থে অনেক সময় অনুপস্থিত থাকে। এটা হলো আরেকটা সমস্যা। এই জন্য আপনি সমস্যা বড় করে দেখিয়ে যদি আপনি ওটাকে মোকাবেলা করার মতো শক্তি আপনি না দেখাতে পারেন, তখন হয়তো মানুষের ভিতরে আরো বেশি হতাশা ইত্যাদি আসবে। সেই তো একটা মনোভঙ্গি ওখানে আছে। এই মনোভঙ্গি থেকে যদি আমি বের হতে না পারি এবং এই দ্বিতীয় ধাক্কাতেও যদি আমি না বেরোই, এইটা তাহলে বড় ধরনের অসুবিধা হবে। এখানে আরেকটি উপলব্ধিগত অসুবিধা যেটা আছে এই আলোচনা থেকে প্রতিভাত হচ্ছে, সেটা হলো যদি কালকে থেকে স্বাস্থ্য ঝুঁকি নাও থাকে, অর্থনৈতিক ঝুঁকি কিন্তু বহুদিন থাকে। অর্থনৈতিক ইমপ্লিকেশনস উইল আউটলিভ দ্য হেলথ ইমপ্লিকেশন, এইটা আমাদের মনে রাখতে হবে। সো এইরকম ভাবে জরুরিভাবে হেলথ আর ওইটা ইকোনমি, তারপরে এইরকম আবার এটাকে সিকোয়েন্সিং করা ইজ অলসো ভেরি ডিফিকাল্ট ইন দ্যাট ওয়ে। ইট হ্যাজ টু বি ইন্টিগ্রেটেড ইন সার্টেন ওয়েজ। সো এটা তো আপনি বলেছেন যে আপনি নিরাপত্তা শব্দটা ব্যবহার করে দুই জায়গাতে বলেছেন, আমি আপনার নিরাপত্তা শব্দটা নিচ্ছি, কিন্তু আমি অন্য দুটোকে আমি ভিন্নভাবে বলছি। আমি স্বাস্থ্য তো আমি ভালো বুঝি না, আদার দেন পাবলিক এক্সপেন্ডিচার বাড়াতে হবে কোথায়, এইটুকু বলতে পারি, এর বাকিটাও তো বলতে পারি না, আমি ভাইরাস বিশেষজ্ঞ না। আমি যেটা বুঝি সেটা হলো দুটো জায়গাতে জোর দেওয়ার ব্যাপার আছে। আমি জিল্লুর ভাইয়ের কথা এবং মনসুর ভাইয়ের কথা থেকে নিয়ে, জিল্লুর ভাইয়ের কথা থেকে আমি এইটুকু নিয়ে আসি যে আমাদের আগামী বাজেট বাংলাদেশে ভোগকে সুরক্ষা দিতে হবে, কনজাম্পশন প্রোটেকশন দিতে হবে। কনজাম্পশন প্রোটেকশন যদি আমি না দিতে পারি, তাহলে তার ওই যে ঋণগ্রস্ততায়, তার যে অস্থাবর সম্পত্তি বৃদ্ধি, তার যে পুষ্টিহীনতা, তার যে চরম দারিদ্র সীমা নিচে যাওয়া, এই সবগুলি ঘটনা ঘটবে। আমি মনে করি যে এই ক্ষেত্রে এমপ্লয়মেন্ট বা ইনকামের চেয়ে সোজাসুজি কনজাম্পশন প্রোটেকশন ইজ মোর ইম্পর্টেন্ট। আই উইল কাম টু দ্য ফিজিক্যাল মেজার্স, হাউ ডু ডু দ্যাট, এটা সকলেই বুঝেন। আর দ্বিতীয়টাতে যে আমি যেটা বুঝছি, যদিও আমাদের এই রিকাভারিটা যেটা আমরা জানি অন্যান্য সার্ভে থেকে, আমি ১,৫০০ হাউসহোল্ড ১,৬০০ হাউসহোল্ডে সার্ভে করে আসছি ফেস টু ফেস বিটুইন দ্য টু ওয়েভস আমাদের সিটিজেন্স প্ল্যাটফর্মের থেকে, এবং বিশেষ করে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষের থেকে। এবং সেটা থেকে উইচ ইজ অলসো কারেক্ট, যে জিল্লুর ভাই যে ফাইন্ডিং বলছে তার সাথে রেজোনেট করে, যে আপনার এমপ্লয়মেন্ট রিকভারি হচ্ছে কিন্তু ইনকাম রিকভারি হচ্ছে না। সো সে লো স্কিল জবে এমন কিছু করতে যাচ্ছে যেখানে সে আগের আয়ে ফিরে যেতে পারছে না, কিন্তু ব্যস্ত থাকছে, বুঝেছেন? সো উই ক্যান গেট এ ডিসিভ মানে একটা ভ্রান্ত চিন্তা হতে পারে রিকভারির ইস্যুতে আর কি এইটা। কিন্তু এটা ঠিক যে সেকেন্ড যদি কোনো কিছু আমাদের জোর দিতে হয়, ইট ইজ এমপ্লয়মেন্ট রিটেনশন। সো ইট ইজ কনজাম্পশন প্রোটেকশন অ্যান্ড এমপ্লয়মেন্ট রিটেনশন, এই দুটো জায়গাতে আমি স্ট্রেট অ্যাওয়ে দেখি। এবং এই দুটো জায়গাতে যদি আমি সাপোর্ট দিতে চাই, তাহলে অবশ্যই আমার এক্সপ্যানশনারি পলিসিতে যেতে হবে। এটা সম্প্রসারণমূলক পলিসিতে যাওয়ার ছাড়া কোনো ব্যত্যয় নেই। এটা কাউন্টার সিক্লিক্যালি বলেন, অন্য কোনো ভাবে প্রণোদনা ইনসেন্টিভ বলেন ইত্যাদি। ইফ দ্যাট বি দ্য কেস,
যে আমার ফিজিক্যালি যেতে হবে, তাহলে আমি লেট মি ফল ব্যাক অন দ্য ম্যাক্রো সিচুয়েশন ফার্স্ট। ম্যাক্রো সিচুয়েশনে আপনি যদি দেখেন যে গত বছরের আগের বছর ছিল 5% ফিজিক্যাল ডেফিসিট, গত বছর 5.5%, এই বছর 6%। হ্যাঁ, তো আপনাদের মনে দাঁড়াতে পারে যে এই ফিজিক্যাল ডেফিসিট বাড়াটা সমস্যা করবে কি করবে না যদি আমি এক্সপ্যানশনারি পলিসিতে যাই, ফিজিক্যাল পলিসিতে যাই। দেখেন, আমি মনে করি একটু আগে আমি এখন মোহসেন ভাইয়ের কথার উপরে বিল করছি, দুটো জায়গাতে বড় স্ট্রেংথ আছে ফিজিক্যাল মনিটারি পলিসি এক্সপ্যানশনের জন্য। কি? একটা হলো লো ইনফ্লেশন রেট, এটা ইজ গুড। আরেকটা হলো ডেট রেশিও। আরেকটা হলো ফরেন ডেটের ইস্যুতে, যদিও 40-র কাছাকাছি 39% চলে গেছে অফ দ্য জিডিপি, গত 2 বছর বেড়েছে, স্টিল আমি মনে করি এইখানে আমার দুটো সুরক্ষা আছে, ইনফ্লেশন and debt issue and of course exchange foreign exchange reserve। তো এই জায়গাতে এক্সপ্যানশনারি পলিসিতে যাওয়ার ব্যাপারে আমার সুযোগ আছে। আর যেটা দ্বিতীয়ত হলো যে নাও বিল্ডিং অন জিলুর ভাই, আমি যদি দেখি পৃথিবীতে যে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম কার বেশি, যে কার ভোগের প্রান্তিক হার সবচেয়ে বেশি, গরিব মানুষের সবচেয়ে বেশি। সেহেতু আমি যে ফিজিক্যাল সাপোর্টটা দিব সেটা অবশ্যই গরিব মানুষের পক্ষে সোজাসুজি যেতে হবে, সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ এবং নব্য দরিদ্রকে কেন্দ্র করে। সো এইটা একটা হলে ফিজিক্যাল মডেল যেটার ভিতরে থাকবে। এবং এই যে ওভারওয়েলমিং প্রিপন্ডারেন্স অফ মনিটারি স্টিমুলাস থেকে এটা টোটালি কোয়ালিটেটিভলি ভিন্ন হতে হবে। দ্য ভেরি ফ্যাক্ট যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ নিতে পারে নাই মনিটারি দিকে, কারণ হলো ওইটার তো কোনো সুযোগ নাই এবং তার ব্যাংক অ্যাকাউন্টও নাই, নীতিতে অনেক ধরনের প্রবলেম, এমনকি ব্যাংকগুলো অনেক বেশি রক্ষণশীল ইত্যাদি। সো আমার যদি শর্ট টার্মে একটা মেজার যখন আপনাকে বলতে হয়, তাহলে একটা ভেরি এনার্জেটিক এক্সপ্যানশনারি ডাইরেক্ট ফিজিক্যাল সাপোর্ট মেজার্স এর ভিত্তিতে কনজাম্পশন প্রোটেকশন অ্যান্ড এমপ্লয়মেন্ট রিটেনশন, এই দুটোর দিকে আমার ফিজিক্যাল মেজার্সকে দিতে হবে। এমপ্লয়মেন্ট রিটেনশনের মেকানিজমও আমি একটা কথা আমি পরে বলবো। এখন আপনি যদি দেখেন এই যে 5%, 5.5% আসলে তো বাড়ছে না। আমি আপনাকে আমাদের সুফি মিস্টিক রুমির কবিতা স্মরণ করায় দিই। গ্রোথের কথা বলছেন? আমি জালালউদ্দিন রুমির একটা কবিতা আপনাকে বলি, গ্রোথ নিয়ে আমি বলছি না, গ্রোথ শব্দটা উচ্চারণই করবো না, আমি সিদ্ধান্ত করেছি, কারণ এইটা নিয়ে যে যত আলোচনা হয় অযথা আলোচনা হবে। গ্রোথের সবচেয়ে বড় আমি মনে করি ভিকটিম হয়েছে এখন আমার বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও, ট্যাক্স জিডিপি এক্সপেন্ডিচার রেশিও, গ্রোথ বেড়ে গেছে, তাদেরটা বাড়েনি, এখন সবগুলো রেশিও ফল করে গেছে, ইউ হ্যাভ নো মিনিং এট অল। ওটা আমি রুমি বলেছেন যে বন্ধু তুমি আমাকে দরজা খুলতে বলছো, আমি তো দেওয়ালি দেখতে পাচ্ছি না। বুঝেছেন? আমি বলতে চাই আপনারা ফিজিক্যাল ডেফিসিট নিয়ে এত চিন্তা করছেন, আমি তো বলছি আমি তো খরচই করতে পারছি না। বুঝেছেন? সো আগে যেটা বলা হতো যে ফিজিক্যাল ডেফিসিট আমার বাড়ানো যাবে না, বাড়ানো যাবে ততক্ষণই না আমার রিসোর্স অ্যাভেলেবিলিটি। বাংলাদেশের ইলিউসিভ ফিজিক্যাল ডেফিসিট এই জায়গায়, ইট ইজ নট ড্রিভেন বাই দ্য রিসোর্স অ্যাভেলেবিলিটি, it is much more dependent on your ability to spend. Your absorptive capacity is a much more important factor in determining your fiscal deficit or your financial liquidity infusion ইত্যাদির উপরে। And since we have not done any reforms in those areas, আজকে বাংলাদেশের সরকার এটার সবচেয়ে বড় ভিকটিম হয়ে গেছে। আপনি দেখেন কি হয়েছে, আপনি যেই টাইম বলেছিলেন যে ওইখানের ভিতরে যে 0.5% বাড়বে, তার একটা বড় কারণ 0.5% বাড়ার কারণ ছিল ট্যাক্স জিডিপি রেশিও ফল করেছিল 1.5%, আর আপনার এইখানে বাড়াচ্ছেন আপনি 1.5%, 2%, সে তো 0.5% শর্টফল বেড়ে গেছিল গত বছর। আর এই বছর যদি 6 মাসের ডেটা আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন গত বছরের চেয়েও ডেফিসিট এখন কম। কোথায় যেখানে বাড়ার কথা ছিল সেখানে গত বছরের চেয়েও ডেফিসিট এখন কম, এবং গত বছরের চেয়ে বাজেট একটু, আপনি ট্যাক্স কালেকশন ইন নমিনাল টার্মস আগের চেয়ে একটুখানি বেড়েছে, যদিও মনসুর ভাই ওটাকে ডিসমিস করে দিল 7% বলে, তারপরে 2.5% নিয়ে গেল। আর আপনি যদি এক্সপেন্ডিচার দেখেন, এক্সপেন্ডিচার গত বছর চেয়ে কম বহুদিন, আর যেটুকু বেড়েছে সেটুকু বেড়েছে নন এডিপি এক্সপেন্ডিচার। সো আপনি দেখেন গভর্নমেন্টের এই মুহূর্তে ইট ইজ এন হস্টেজ টু ইটস ইনএবিলিটি টু স্পেন্ড। সেহেতু যদি আপনি ফিজিক্যাল মেজার্স এর কথা বলেন, আর যদি আপনি এখন অন্য ফিজিক্যাল মেজার যদি ইন টার্মস অফ
কনজাম্পশন প্রোটেকশন, আপনি যদি দেখেন প্রধানমন্ত্রী যেই কনজাম্পশন প্রোটেকশনের জন্য প্রথমে যেটা দিয়েছিলেন ওইটা ছিল 0.03% অফ দ্য জিডিপি, 0.03% অফ দ্য জিডিপি। এই সবে মাত্র তিনটে যেটা অ্যানাউন্স করা হয়েছে এটা 0.054% অফ দ্য জিডিপি, যদি পুরোটা আপনি দিতে পারেন এই ঈদের মাথায়। তো দেখেন আপনি কত মার্জিনাল আপনি একটা জিনিস। সেহেতু প্রণোদনা বলতে যেটুকু বুঝায়, আসলে প্রণোদনা বাংলাদেশে সেই অর্থে টাকা কোনো যায় নাই। ওই ক্রেডিট এক্সপ্যানশন যেটুকু দেখতেছেন ওইটাই। আর এট দি মার্জিন আপনার ফিসকাল সাপোর্ট সরকারের নিজের টাকা থেকে আপনি 0.5% ব্যবহার করেন। আগামী দিনে এই 0.5%, 1%, 2% অন্তত নিতে হবে। ওই জিডিপির মার্জিনাল ফিসকাল ডেফিসিটের টাকাটা এখানে দিতে হবে। এই মুহূর্তে জরুরিভাবে সমস্ত মানুষের হাতে ডিসপোজেবল ইনকাম বাড়ানো, কনজাম্পশন প্রোটেকশন বাড়ানো, তাদের ইনডেটেডনেসকে আটকানো, এইটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। এবং এটা করার মতো এই মানে আমাদের আর্থিক শক্তি আছে। In terms of employment retention, we will have to go for innovative measures. ইনোভেটিভ মেজার্স কি? পৃথিবীতে যেমন করে প্রত্যেকটা নতুন কর্মসংস্থান হলে তাকে যে এই ধরনের ট্যাক্স রিবেট দেওয়া হয়, বাংলাদেশেও সেটা দিতে হবে। ফর এভরি জব, এভরি নিউ সিট জেনারেটেড এন্ড প্রোটেক্টেড ওভার 2 to 3 years এর একটা চুক্তিতে, সোশ্যাল কম্প্যাক্টে সেই এন্টারপ্রেনারকে সেই সাপোর্টটা দিতে হবে। দোজ হু আর ক্রিয়েটিং নিউ জবস, দোজ হু আর নট লেটিং পিপল গো, এবং তাদের ভিতরেও যে ধরে রাখছে এবং গিভিং দেম দ্য প্রপার স্যালারি অ্যান্ড দ্য বোনাস, ওই মানুষগুলোকে কিভাবে সাপোর্ট দিবেন আপনি সেটা চিন্তা করে দেখেন। আপনি আরএমজি ব্যতীত যতগুলো আপনি টাকা দিয়েছেন ইন্ডাস্ট্রিতে, তার 50% এর উপরে দিয়েছেন আরএমজিতে। আমার এটা নিয়ে কোনো বক্তব্য নাই, হ্যাঁ, কারণ ওখানেও আমার স্থিতিশীলতা দরকার আছে, এক্সপোর্টের দরকার আছে। কিন্তু লুক এট দ্য স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের যে সিচুয়েশন, পার্টিকুলারলি ডোমেস্টিক মার্কেট ওরিয়েন্টেড যে এন্টারপ্রাইজ গুলো আছে, এইগুলো দিলে পরে এখানে যদি টাকা পৌঁছানো যেত, রাইটিং অফ দ্য ডেটস, কারণ প্রত্যেকের তো ডেট হয়ে গেছে, তারা বিজনেস পুনরায় চালু করতে পারছে না, বিকজ তার যে ডেট ওভারহ্যাং আছে, পুরনো ঘর ভাড়া, শ্রমিকদের বেতন, বোনাস ইত্যাদি সবকিছু মিলে এসে কঠিন অবস্থায়। দে শুড গেট এ ডেট রাইট অফ। যদি যেইভাবে আমি অন্য কারেন্সি সেক্টর এবং অন্যান্যদের আমরা বিভিন্ন ধরনের প্রণোদনা দেয়, ইনক্লুডিং এক্সচেঞ্জ রেট অ্যাডজাস্টমেন্ট, যে ডুয়াল এক্সচেঞ্জ রেট চালু করেছি, ওনাদের জন্য তো আমি কিছু করতে পারলাম। সো আমি মনে করি আগামী বাজেটের যদি আপনি ফিরিয়ে আনতে হয়, তাহলে ডোমেস্টিক মার্কেট ওরিয়েন্টেড, ডোমেস্টিক ডিমান্ড ওরিয়েন্টেড এন্টারপ্রাইজ গুলোর এমফেসিস অনেক বেশি। এবং এইখানে আই উইল কাম ব্যাক এগেইন, ওই যে কৃষি নিয়ে আপনারা আলোচনা করলেন জিল্লুর ভাইয়ের সাথে, কৃষির ভূমিকা, পার্টিকুলারলি নন ফার্ম এগ্রিকালচার, মানে নন ফার্ম অ্যাক্টিভিটিজ এর ইস্যু খুবই গুরুত্বপূর্ণ, অ্যাগ্রো প্রসেসিং এর গুরুত্বপূর্ণ। এবং আমি যে পয়েন্টটা দিয়ে শেষ করতে চাইবো, যে মিডিয়াম ইনকাম কান্ট্রিতে যাওয়ার প্রক্রিয়াকে অব্যাহত রাখতে যেখানে দুটো জায়গাতে খুবই ইম্পর্টেন্ট এখন আমাদের জন্য, সেটা হলো একটা হলো ডাইভার্সিফিকেশনের ইস্যু, ফ্রম এক্সপোর্টস টু এগ্রিকালচার টু ম্যানুফ্যাকচারিং। মানে diversification is the name of the game, and productivity growth has to be the driving force. So আপনি আগামী দিনে এই বাজেটে এই প্রোটেকশন যে দিচ্ছেন, কনজাম্পশন এবং এমপ্লয়মেন্ট রিটেনশন এন্ড কনজাম্পশন প্রোটেকশনে, এটার সাথে আপনি স্ট্রাকচারাল ট্রান্সফরমেশনের ইস্যুটাকে আপনার যুক্ত করতে হবে। স্ট্রাকচারাল ট্রান্সফরমেশনের ইস্যুটা হলো এই যে মোর ডাইভার্সিফিকেশন, অ্যান্ড দ্য ডাইভার্সিফিকেশন আমার ডোমেস্টিক মার্কেট ডিমান্ড গ্রোথটাকে মাথায় রেখে, এমপ্লয়মেন্টটাকে মাথায় রেখে প্রোডাক্টিভিটিতে দিতে হবে। প্রোডাক্টিভিটির কংক্রিট জায়গাগুলো আছে, যেমন হলো পোস্ট হারভেস্ট মেকানাইজেশন ইন দ্য এগ্রিকালচার। পোস্ট হারভেস্ট মেকানাইজেশন ইজ দ্য নেম অফ দি গেম অলসো ইন দ্য এগ্রিকালচার এট দিস মোমেন্ট। এখানে দেখতে হবে এটার ভিতরে সরকার উদ্যোগ নিচ্ছে, এগুলোকে ঠিক মতো করা যায় কিনা, সবচেয়ে ক্ষুদ্র কৃষকরা এগুলো সুবিধা পায় কিনা, এরকম ভাবে এই জিনিসগুলো। আর অন্যান্য যে সাপোর্টিভ ইনস্টিটিউশন আছে, ব্যাংক বলেন, পুঁজিবাজার বলেন, স্থানীয় সরকার বলেন ইত্যাদি, এখন খুবই জটিল অবস্থার ভিতরে আছে। যদি মানে পৃথিবীতে বলে যে পোটেনশিয়াল, এটা আমি বলেছি আর কি অন্য লেখাতে, যে পোটেনশিয়াল এন্ড রিয়ালিটির ভিতরে যে গ্যাপটা থাকে, এই গ্যাপটা তিনটা জিনিস দিয়ে পূরণ হয়। একটা পূরণ হয় যদি আপনার এটার প্রতি কমিটমেন্ট থাকে, যে আপনি এই গ্যাপটা আসলেই পূরণ করতে চান। আর দ্বিতীয় থাকে যদি আপনার এটা করার মতো সক্ষমতা থাকে, কম্পিটেন্স যদি থাকে। বাট লাস্ট বাট নট দ্য লিস্ট, এটার জন্য আপনার কারেজ লাগে, সাহসিকতা লাগে, ওইটাই নেতৃত্বের লক্ষণ। এই বাজেটের ভিতরে ওই সাহসিকতা দিয়ে
যে জমে থাকা রিফর্মস গুলো রয়েছে ওইগুলোকে হ্যান্ডেল করতে পারলে পরে would have been totally different আমি মনে করি। তাহলে this would be the time to complement আমার যে ইমার্জেন্সির সাথে আমার যে মিডিয়াম টার্ম গ্রোথের যে স্ট্র্যাটেজি তার কনসিস্টেন্সি এন্ড কনভার্জেন্সকে আমি একত্রিত করতে পারতাম। এখন বলেন আপনি কি শব্দ ব্যবহার করেছিলেন? প্রত্যাশা। সো প্রত্যাশা শব্দটা বাংলার অর্থ হলো যে আপনি যেটা আশা করেন। বাংলা শব্দ। হ্যাঁ, প্রত্যাশা বা আপনার বাংলাকে আমি বাংলা করছি আর কি। হ্যাঁ, তো প্রত্যাশা আর সম্ভাব্যতা তো এক জিনিস না। তো পসিবিলিটিটা রিয়ালিটি ইস্যু থেকে আমি সেই চিন্তা আমি দেখি না, আনফরচুনেটলি। খুবই আমি দুঃখিত এটা বলতে আর কি। এবং সেটার জন্য যদি হয় তাহলে সেখানে একটাই আমাদের দায়িত্ব থেকে যায়, সেটা হলো আমাদের মতো সমাজে যারা আমরা আছি, যে কাজ আমরা করি, যারা জ্ঞান চর্চার জগতে থাকি, গবেষণার জগতে থাকি, আমরা নীতি বিশ্লেষণের জগতে থাকি, আমাদের আরো জোরদার ভাবে যৌথভাবে এই যে আজকে দেখেন জিল্লুর ভাই যা বলেছে, মনসুর ভাই যা বলেছে, এবং আমি মনে করি আমি যেটা বলছি এবং আপনার চিন্তা এবং অন্যান্য সব মিলিয়ে আমরা তো মোটামুটি ভাবে এক জায়গাতে আছি। আমি এটা অন্য একটা জাস্ট হ্যাভ ফিনিশড রাইটিং কলিং দ্য কোভিড কনসেনসাস। আমার মনে আছে জাহিদ ভাই আপনি একদিন বলেছিলেন ঢাকা কনসেনসাস এর কথা এক বক্তৃতার ভিতরে, আপনার মনে আছে কিনা? আমার মনে আছে। সো আই হ্যাভ জাস্ট রিটেন এ কোভিড কনসেনসাস অফ বাংলাদেশ। এবং এই কনসেনসাসটাকে আমরা কিভাবে সরকারের চিন্তা চেতনা এবং নীতির ভিতরে স্থাপন করতে পারি, আমাদের আজকে এইটা চিন্তা করার সময় হয়েছে। এই চিন্তাটা যদি এই ওয়েবিনারে যদি এই কথার মধ্যে শেষ হয়ে যায় তাহলে আমি মনে করি আমাদের দায়িত্ব আমরা পুরো পালন করলাম না। সো আমি মনে করি উইল হ্যাভ টু ট্রান্সলেট আওয়ার নলেজ ইনটু রিয়ালিটিস ইন সার্টেন ওয়েজ। সেইটা খুঁজে দেখতে আমি অনুরোধ করব। আপনাকে একটা প্রশ্ন করে, আপনি তো বললেন এক্সপানশনারি পলিসির কথা, আপনি নিশ্চয়ই এক্সপানশনারি ফিসক্যাল পলিসির কথাই বলেছেন। আবার একই সাথে বললেন যে আমরা খরচ করতে পারি না, এবিলিটি টু স্পেন্ড এটা নাই। তাহলে আমরা এক্সপানশনারি পলিসি রেকমেন্ডেশনটা বাংলাদেশ, হ্যাঁ, কিন্তু এক্সপানশনারি পলিসি রেকমেন্ডেশনটা আমরা কার্যকর করব কিভাবে? এইটি তো আমি জাহিদ ভাই আপনাকে যেটা বলতে চাচ্ছি, if we want to do it through traditional method of foreign aided ADP, foreign aided disbursement is a very major issue কিন্তু এইবারের বাজেটের জন্য, কারণ একেবারে পিছিয়ে রয়েছে ফরেন ফাইন্যান্সিং, খুবই পিছিয়ে রয়েছে, particularly the grand component of the foreign financing. আমি মনে করি you will have to go straight away to direct fiscal support measures. আপনি others 0.5% of the GDP আপনি direct fiscal support measure দেন, you will never regret it. You will give it to the poor people, you will give it to the new poor, you will give to the small and medium enterprises. শুধু দেখেন চুরি বাটপারি যেন না হয়। So if you do that through financial inclusion with a direct database, a emergency database তৈরি করে যে সমস্ত small and medium enterprises আছে, do a public private partnership with the associations and others, make it full disclosure in a website and etc. allocate money যখন আপনি এর আগেও বলেছি সাউথ আফ্রিকার মতো আপনি করেন, if you do a social solidarity fund, well others will also contribute, এবং প্রত্যেক মুহূর্তে আপনার ওখানে আপডেট হতে থাকে ওয়েবসাইটের ভিতরে কে কত 5 টাকা দিল না 10 টাকা দিল, আর ডান পাশে ওয়েবসাইটে যেতে থাকে কোন হাউস হোল্ডে কত কাছে কত টাকা যেয়ে পৌঁছালো, একদম ঝকঝকে পরিষ্কার ডিসক্লোজারের ভিতরে থাকে। So the confidence and the trust level is very high, and use your digital ট্রান্সপারেন্সি ওভার দেয়ার। সেই জন্য আমি বলছি আপনি 0.5% অ্যালোকেট করেন ডাইরেক্ট ফিসক্যাল সাপোর্টের জন্য। এই জন্য আপনি পুরা মন্ত্রণালয় হ্যানত্যান ইত্যাদির ভিতরে অত আপনার না যে একটা প্রাইম মিনিস্টার অফিস দিয়েই করেন, সিন্স অনলি দ্যাট ইজ দ্য অনলি প্লেস হুইচ ওয়ার্কস, তাহলে ওইটা দিয়েই করেন। এটি আমার বক্তব্য। আর অন্য মেগা প্রজেক্ট এইটাতে করতে হবে, অ্যাট দি মার্জিন আপনার হেলথে বাড়াতে হবে, 2% করতে হবে, আপনার সেফটি নেট প্রোগ্রাম এক্সপ্যানশন করতে হবে, মডিকাম অফ এ সোশ্যাল সিকিউরিটি সিস্টেম চালু করতে হবে। এগুলি তো কোনো আমার আপত্তি নেই, এগুলি তো আমরা বলছি, এটা তো অনেক বছর ধরে বলছি। এই বছর আমি নতুন যেটা বলতে চাচ্ছি, go for a fiscal support measure, 0.5% of the GDP to the most distressed people and the newly distressed people, and bring in also the low middle class into it, and if possible also the educated unemployed youth community. এটার ভিতরে যদি নিয়ে আসা যায়, আমি মনে করি it will create a modicum, a new basis for a universal social security system in Bangladesh, which we deserve as a middle income country. ডক্টর হোসেন জিল্লুর রহমান, দেবপ্রিয়র রেকমেন্ডেশন গুলি আপনি শুনলেন, এবং এখানে
আমি জানি না এটা দেবপ্রিয় থেকে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আগে এ থেকে, যে যে কারণে আমরা ঘোষিত কর্মসূচিগুলো গতবার বাস্তবায়ন করতে পারি নাই, সেটার একটা বড় কারণ আমার যেটা মনে হয় সেটা হলো, এই ঘোষিত কর্মসূচি বলতে আমি বলছি যে এই দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরাসরি খাদ্য বা নগদ সহায়তা কর্মসূচি। সেইখানে আপনি লিস্টিং বলেন বা প্রাতিষ্ঠানিক ভেহিকল বলেন, এই দুটোর ক্ষেত্রেই আমরা আমলাতন্ত্র নির্ভর ছিলাম, এবং সেটাই আমার মনে হয় আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। আর আপনি এখন রেকমেন্ড করছেন দেবপ্রিয় যে পিএমও অফিসের উপর, আমি পিএমও অফিস এটা করুক। না, আমি জাহিদ ভাই আপনাকে একটা কথা বলি, লেট মি মানে রিফ্রেম দ্য থিং ইন দ্য সেন্স, আমরা যখন কমপ্লেন করি যে গত বছর যখন সরকারি সাহায্য সহযোগিতা গেছে সেগুলি অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিতর্ক বা অপব্যবহারের সুযোগ সৃষ্টি করেছে, কিন্তু আমরা যে স্টাডি করেছি সেই স্টাডিতে আপনার মানে বৃহদাংশ মানুষ কিন্তু পেয়েছে এবং তারা এটাতে সন্তুষ্ট ছিল, বুঝেছেন? শত দোষ ত্রুটির ভিতরেও বাংলাদেশে এটা কাজ করেছে, যেরকম ভাবে শত দোষ ত্রুটির ভিতরেও বাংলাদেশে টিকা কার্যক্রম কিন্তু ভালো চলছে। এই একটা ভিত্তিতে টিকা কার্যক্রম নিয়ে যেই 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 ইন্টেলিজেন্স, ডিজিটাল ইন্টেলিজেন্সের উপরে আমরা কাজ করেছি, সেটা আমরা অনেক সমালোচনা করেছি, আইডিয়াল হয়নি, অপূর্ব হয়নি, কিন্তু এটা ভালো হয়েছে, এটাই ঠিক। এবং এটা অভিজ্ঞতাতে আমরা শিখেছি কেমন করে জাতীয় পরিচয়পত্রের ডেটার সাথে আমার অন্য ডেটাকে মিশ্রণ করে আমরা এটাকে কিভাবে কনসিস্টেন্সি চেক করব, এটাকে সামনে নিয়ে যাব, এটা আরেকটা অভিজ্ঞতা। কিন্তু আমরা এটাকে করেছি, আমাদের এই সময়কালে ডিজিটাল সক্ষমতা সরকারের ভিতরে অনেক পরিমাণে বেড়েছে, এবং এই যে শিক্ষকদের আমরা যেরকম ভাবে এখন সোজাসুজি বেতন দেই ইত্যাদি ইত্যাদি করে হচ্ছে, তো সেহেতু আমি মনে করি যে আমরা শিক্ষা নিয়ে এগোতে, অর্থাৎ এইটা নিয়ে এগোনো ছাড়া আর কিছু নেই। আর প্রাইম মিনিস্টার অফিসের কথা বলছি, এটা একটা রাজনৈতিক বাস্তবতা। এই রাজনৈতিক বাস্তবতাটা আমি একটু ক্ষুণ্ণ মনে মেনে নিয়েই আমি এই কথাটা আপনাকে বলছি, কারণ ইট উইল ডিম্যান্ড এ বিট মোর এগ্রিগেশন অ্যান্ড কোঅর্ডিনেশন ফ্রম দ্য হাই লেভেল, সমস্ত ডিসিদের সাথে, ইউএনওদের সাথে ইত্যাদির সাথে। এইটা করার ক্ষেত্রে এই জায়গাটাতেই আছে, এটার ভিতর দিয়ে আমরা জানবো, কিন্তু এটার সাথে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইজ ইম্পর্টেন্ট। তৃণমূল পর্যায়ে বেসরকারি উন্নয়ন কর্মী যারা আছেন, সিবিও যারা আছেন, কমিউনিটি বেসড অর্গানাইজেশন আছেন, এনজিও আছে, তাদের সম্পৃক্তি দরকার করবে। সো আগামীবার তারিখ, যেমন একটা মানে আপনাকে বলি তথ্যের বিভ্রাট কিভাবে হয়। সকলে বলেছে যে আমার পাশে অনেক বেশি গরিব মানুষ ছিল, কিন্তু সরকার প্রাইম মিনিস্টারের 5,000 2,500 টাকা পেয়েছে আরো বেশি সচ্ছল মানুষ। আমরা এটাকে গেছি একদম মানুষ পর্যন্ত পৌঁছে যেটা দেখেছি, ওনাদের একটা অঘোষিত নীতি ছিল যে একবার যে পেয়েছে তাকে আরেকবার দেওয়া হবে না, বুঝেছেন? এরকম একটা নীতি ছিল। সো একবার যে পেয়েছে, যে সেফটি নেট প্রোগ্রামে, তার ওখানে ফিজিক্যাল ডিসেবিলিটির চাইল্ড আছে, সে একবার পেয়েছে, সে আর ওই 2,500 টাকা পায় নাই। সেই জন্য এখানে অনেক তথ্যেরও বিভ্রাট আছে, কোঅর্ডিনেশন ফেলিয়ার আছে। সেহেতু আগামী দিনে আপনি যেটা বলেছেন, ওই দোষ ত্রুটিগুলো মিলানোর বড় জায়গা হলো যে জনমানুষের সম্পৃক্তি, লোকাল গভর্নমেন্টকে এটার সাথে আনতে হবে, লোকাল লেভেলের এনজিও সিবিও কে এটাতে যুক্ত করতে হবে, এবং পুরো প্রসেসটাকে আরো ওপেন করতে হবে, আরো ডিসক্লোজারে রাখতে হবে, এবং তাহলে এই জায়গাটা যাবে এই ফিসকাল সাপোর্টটা দেওয়ার জন্য। এইটা আপনার ল্যাটিন আমেরিকার অভিজ্ঞতা ইত্যাদির থেকে আমি এই জায়গাটাতে আপনাদের কাছে এই নিবেদন করছি। এইবারে 0.5% অফ দ্য জিডিপি ডাইরেক্ট ফিসকাল ট্রান্সফার, পুরনো দরিদ্র, নতুন দরিদ্র, এবং যারা এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করতে যুক্ত আছে। হোসেন জিল্লুর রহমান, আপনি তো দেবপ্রিয়র প্রায়োরিটির কথা শুনলেন, কনজাম্পশন প্রোটেকশন এবং এমপ্লয়মেন্ট প্রোটেকশন, এবং সেটা কিভাবে করা যায়, কোন ইনস্ট্রুমেন্ট গুলি ব্যবহার করা যায় সেই সম্পর্কে তিনি আলোচনা করেছেন, এবং সেটার বাস্তবায়নের জন্য উনি বলেছেন যে বাস্তবতাটাকে মেনে নিতে হবে, কাজেই আমলাতান্ত্রিক যে ব্যুরোক্রেটিক মেশিনারি এটার ভেতর দিয়ে করতে হবে। এখন সেটা যাতে হয় সেটা নিশ্চিত করার জন্য উনি পিএমওর, আমলাতন্ত্রের সাথে আমার কোনো দ্বিমত নেই, কোনো ঝগড়া নাই, কিন্তু আমি বলছি যে এটা আমরা অভিজ্ঞতা যেটা বলে যে সেখানে ইমপ্লিমেন্টেশন অনেক ধীরে চলে। তো ডক্টর হোসেন জিল্লুর রহমানের কাছে আমার প্রশ্ন, যে দেবপ্রিয় যে প্রায়োরিটিস গুলির কথা বলেছে এটার সাথে আপনি
একমত কিনা, এটার সাথে আপনি কি যোগ করতে চান, আর কিভাবে আমরা এইগুলা অর্জন করতে পারি? এই বিজনেস স্ট্যান্ডার্ডের ওয়েবিনারে দেবপ্রিয় যেটা বলছিল যে কনসেনসাস আই থিঙ্ক মোটামুটি ইজ দি কোভিড কনসেনসাস। ফ্রেমওয়ার্ক, তার মধ্যে আমরা আলোচনা করছি, কারণ মোটামুটি খুব বেশি দ্বিমত এদিক ওদিক হওয়ার সুযোগ নেই। তবে আমি দেবপ্রিয়র কথা সূত্র ধরে, এবং আমাদের যে আপনারা তো বাজেটকে মাথায় রেখেই এই বিষয়টা করছেন, তাই না? এখানে অ্যাকচুয়ালি আমি মনে করি যে আমাদেরও এই যে গণমাধ্যম এন্ড আমরা বিশ্লেষক এবং এই গবেষণার জগতে যারা আছি, আমাদের ভূমিকারও একটু পরিবর্তন একটা সময় এসছে, ইন দি সেন্স অফ দি টাইপ অফ এক্সপেকটেশনস। এই জায়গায় একটা বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন আছে। আই থিঙ্ক দেবপ্রিয় প্রথম দিকে যেটা বললো, আই অ্যাবসলিউটলি এগ্রি। এন্ড আমি যদি বাজেট সম্বন্ধে আপনি আমাকে জিজ্ঞাসা করেন কি চাই, আমি বলবো যে আমরা খুব জোরালোভাবে একটা জিনিস প্রত্যাখ্যান করা দরকার, যে বাজেটের আলোচনা সেই বাজেট সাইজের থেকে মুক্ত করা দরকার। এই জায়গায় একটা খুবই জোরালো, মানে আমরা যে সাইজ ভিত্তিক বাজেট আলোচনা থেকেই শুরু, কিন্তু তারপরে কোথায় কি অ্যালোকেশন দিলাম। কিন্তু সমস্যা তো আমরা দেখলাম, সমস্যা আগেও এক জায়গায় ছিল, কোভিড কিন্তু ওই সমস্যাগুলোকে আরো প্রকটভাবে তুলে ধরেছে। এই যে খরচ করার সক্ষমতার যে ঘাটতি, সেটা তো শুধু কোভিডের সময় হয়নি, আগে থেকে এটা একটা সমস্যা, কিন্তু কোভিডে আরো মানে ড্রামাটিক্যালি দেখেছে। আপনি দেখেন স্বাস্থ্য খাতে 100 কোটি টাকার একটা গবেষণা অ্যালোকেশন দেওয়া হয়েছিল, পত্রিকায় দেখলাম যে এখানে 1 টাকা খরচ হয়নি, বা হলেও মানে 100 কোটির মধ্যে হয়তো 1 কোটিরও কম খরচ হয়েছে। সো আমার মনে হয় যে এইবারে বাজেটে এবং এই যে সিভিল ডিসকোর্স থেকে একটা নতুন, বিফোর উই বিকাম দি, শুধু আমরা যেটা হয়েছে আমি দেখি উই বিকাম দি রিসিপিয়েন্ট অফ দি অফিসিয়াল ন্যারেটিভ, এত সাইজের বাজেট, এত ইয়ে হবে, এই আমার মনে হয় আমাদের এক্সপেকটেশনসটা এবারে শুড বি মেড দি মেইন কমেন্ট্রি, বাজেট কমেন্ট্রির অংশ হিসাবে। এখানে এই টোন, চেঞ্জ অফ টোন ইটসেলফ ইজ আই থিঙ্ক দি মোস্ট ইম্পর্টেন্ট ডিমান্ড আমাদের তরফ থেকে। কারণ এই যে টোনের একটা পরিবর্তন যদি না হয়, আমি এই অ্যাকচুয়ালি আমরা একটা গবেষণা করেছে গত বছর সোশ্যাল প্রোটেকশন এক্স্যাক্টলি কি ইয়ে করেছে, গভর্নমেন্ট কতটুকু কোথায় কি কতটুকু খরচ করেছে। অ্যান্ড ইট ইজ ভেরি ট্রু, এবং দেবপ্রিয় যেটা বললো ইট ইজ অ্যাবসলিউটলি ট্রু, যে আমরা আসলে সোশ্যাল প্রোটেকশনে কোনো এডিশনালিটি ছিল না, রিপারপাসিং ছিল। এই প্রকল্প হয় নাই, ওইখান থেকে অন্য প্রকল্পে ইয়ে করেছে, হার্ডলি এনি এডিশনালিটি এক্সেপ্ট এই যে যেটা এই যে 2,500 করে, যেটা অ্যাকচুয়ালি পুরো বাস্তবায়ন হয় না, ওইটাও কিন্তু কন্টিনজেন্সি ফান্ড থেকে হয়েছে। ওটার জন্য there was no, so there was in 2020 there was no additionality in social protection budget as a whole. এখন এইটা টোনের কথা এই জন্য বললাম যে আসলে সরকার গত বছর পুরো সমস্যাটাকে একটা, দেবপ্রিয় যেটা বলেছে অ্যাবসলিউটলি ট্রু, দে ভিউড ইট অ্যাজ এ শর্ট টার্ম প্রবলেম, একটা শর্ট টার্ম ডিসলোকেশন উইচ উইল ডিসঅ্যাপিয়ার। আই এম নট ভেরি কনভিন্স যে এখনো ওই মনোভাব কতটুকু বদলেছে। সেকেন্ড ওয়েভ তুলনামূলকভাবে আপনি ভারতবর্ষের তুলনায় আপনি দেখেন আমরা কিছুটা ইয়েতে আছি, ওই পর্যায়ে যায়নি, যদিও আই এম অ্যাবসলিউটলি ফিয়ারফুল যে থার্ড ওয়েভ একটা যদি ডিসেন্ড করে, ওটা ডিসেন্ড করার সম্ভাবনা শতভাগ আছে বলা যায়, বাট এখনো কিন্তু দি চিন্তা ভাবনা হচ্ছে শর্ট টার্ম একটা, ইটস এ শর্ট টার্ম প্রবলেম। তো আমি সেই জন্য বলবো এইবারে বাজেটে উই ওয়ান্ট এ চেঞ্জ অফ টোন ওভার এন্ড এভরিথিং। আমি অ্যালোকেশনের পৃষ্ঠাগুলো দেখবো না, প্রথম বাজেট স্পিচের যে লিটারেচার পার্টটা আছে, কারণ আমরা তো এখন দেখি যে একটা বাজেটে 2টা পার্ট, একটা লিটারেচার
and then there is the finance. সংখ্যা এবং often we have found that the two are not related. লিটারেচারে আপনি ওই দেবপ্রিয় তো শুধু রুমিকে কোট করেছে, বাট আগে আমরা দেখেছি যে মোটামুটি ফিলোসফার কেউ বাদ নাই যাকে কোট করা হয়নি, কিন্তু ওটার সাথে ওই ফাইন্যান্সের খুব একটা কোনো সম্পর্ক ভেবে দেখিনি। কিন্তু এইবারে লিটারেচার পার্টটা I feel is the most important part we need to look at. What is the tone? এটাকে শর্ট টার্ম হিসেবে দেখা হচ্ছে কিনা, এটাই যে দারিদ্র্যের যে নতুন একটা সংকট তৈরি হয়েছে ওটার একটা অ্যাকসেপ্টেন্স ওখানে আছে কিনা, এই বিষয়গুলো I think I would say that tone is the very much the first expectation from the budget আমি যেটা দেখবো। এবং লিটারেচার পার্টটা এবার আমরা আরো গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। ওটা যদি ঠিকমতো দেখি তাহলে অ্যাকচুয়ালি ওই ফাইন্যান্স পার্টটা a large part of it becomes theoretical, remains theoretical. ব্যয় হয় না, আপনার যেগুলো হয় যে লক্ষ্যমাত্রাগুলো ডাউনগ্রেড করা হয়, এন্ড এগুলোর মাধ্যমে আমরা ম্যাক্রো স্টেবিলিটি এক ধরনের বজায় রাখছি, বাট এট দ্য এন্ড অফ দি ডে the longer term goals of sustainable and quality poverty reduction ওখানে ব্যাহত হচ্ছে। সো এটা একটা বিষয়। এবং সার্টেনলি যে এক্সপেন্ডিচার এফিসিয়েন্সি, ব্যয় দক্ষতা, এইটাকে এখন উই নিড টু এলিভেট ইট ফ্রম এ মিয়ার প্র্যাকটিক্যাল প্রবলেম অফ ইমপ্লিমেন্টেশন টু এ স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ। কারণ আমরা কিন্তু প্রত্যেকবার বাজেটে একটা কমেন্ট করতে অভ্যস্ত হই যে বড় কিন্তু বাস্তবায়ন সংকট আছে, বাস্তবায়ন সমস্যা আছে। বাস্তবায়ন has to become a strategic challenge. It's not a problem. আপনি যে আমলাতন্ত্রের কথা বললেন না ডক্টর জাহেদ, যে আমলাতান্ত্রিক একটা সমস্যা, these are elements of it, but বাস্তবায়ন এটাকে আমরা এই বাজেটে we need to elevate it to another level. It is a strategic challenge, এবং ওটার ওই স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য আরো 10টা সার্কুলার ইস্যু করা এবং আরো অকার্যকর আরো 10টা মনিটরিং কমিটি তৈরি করা, এগুলো দিয়ে বাস্তবায়নের কিছুই উন্নতি হবে না আনলেস উই ক্যান। আর একটা বলবো, আই অ্যাবসলিউটলি এগ্রি অ্যাগেন উইথ দেবপ্রিয় অন দ্যাট, যে আমি মনে করি যে দুই জায়গায় ইয়েস আই উড ভেরি মাচ বি ইন সাপোর্ট অফ এই যে ডাইরেক্ট ফিসকাল সাপোর্টের কথা যেটা বলা হলো, এখানে অ্যাকচুয়ালি অ্যাজ আই সেড গত বছর উই ওয়ার ভেরি কনজারভেটিভ in terms of the social expenditure. There was, as I said, almost wholly it was repurposing, no additionality. এবং এখানে এই যে লিস্টিং এর যে একটা আছে, আপনার এখানে ইনোভেশনে তো আছে বটে। আপনি শহরে যদি করতে চান, শহরে তো গরিবরা লুকায় লুকায় সব জায়গায় থাকে না, they are concentrated in certain areas. আপনি ওই এরিয়া থেকে you don't need to even work for listing, just do 100% distribution there. কি মানে এরিয়া ভিত্তিক আপনার তো করার সুযোগ আছে। এই লিস্টিং itself is an important issue of course, কিন্তু দেওয়ার সময় এই যে আপনি যদি ইভেন 100% এই এরিয়া ভিত্তিক স্লাম অথবা লো ইনকাম সেটেলমেন্টস গুলোতে 100% কভারেজ করে আগাতে চান, while doing that you can create the database for future. ওটা করার সময় আপনি করতে পারেন। আমরা এই যে আমরা বারবার দেখছি যে আমাদের এই পিপিআরসি বিআইজিডি সার্ভেও দেখেছি যে এই যে সোশ্যাল প্রোটেকশনটা মূলত ইট দি লেভেল অফ পিপলস এবিলিটি টু ডিল উইথ দেয়ার ওন লাইভলিহুড সিচুয়েশন, এটা একটা টোকেন রোলে রয়ে গেছে। কারণ আপনি যদি সাইজটা দেখেন, একটা তো যে কয়জন পেল, আর অ্যামাউন্টটা যদি দেখেন, ওটাও কিন্তু if you aggregate it for the whole sample, it becomes very small. আপনি যে 35 লক্ষকে দেওয়া হবে এবার বললেন 2,500 করে, এরা কিন্তু গতবারে যারা পেয়েছে তারাই, নতুন না। দেবপ্রিয়র দৃষ্টি আকর্ষণ করছি যে এইবারের যে 35 লক্ষ, এরা কিন্তু গতবারের 35 লক্ষ তারাই পাবে, কারণ তাদের লিস্ট অ্যাটলিস্ট আছে এবং তার মধ্যেও কিন্তু কোয়েশ্চেন ইত্যাদি আছে, তবুও যাক, যেতে সমস্যা নেই। কিন্তু 35 লক্ষ 3.5 মিলিয়ন, আর আমরা বলছি যে নতুন দরিদ্রর সাইজ হচ্ছে 25 মিলিয়ন। সো আপনি তো একটা স্কেলের ধারণা তো করতে হবে এখানে। এন্ড এইখানে আই ভেরি স্ট্রংলি ফিল যে এই সাহসের কথা বললো না, এখানে
ইটস নট মানে বোকা সাহস নয়, এখানে এটা হচ্ছে একটা কারেক্ট সাহস। একটু এখানে যদি আমরা ফিজিক্যালি একটু কারেজিয়াস হই, ইট ইজ নট বিং এক ধরনের রিস্কি সাহস করছি। যেটা বলা দরকার, দিস ইজ নট রিস্কি সাহস, এটা হচ্ছে যে এইখানে গভর্নমেন্টের চিন্তা ভাবনার মধ্যে প্রায়োরিটি। কারণ গভর্নমেন্ট ওইখানেও কিন্তু আমার যেটা মনে হয়েছে যে they are concerned with the macro indicators more than the micro indicators. এটা একটা ভেরি ক্লিয়ার একটা তাদের মনোভাবের দৃষ্টিকোণ থেকে যেটা বুঝতে পারি আর কি। তো ফিজিক্যাল ইয়েতে সার্টেনলি এবারে সোশ্যাল প্রোটেকশনে এন্ড এই 35 লাখের যেটা বলা হলো, আমাদের এখানে দেয়ার আর এস্টাবলিশড আছে, যেগুলো আছে জিআর, মানে এমন না যে নতুন প্রোগ্রামও দাঁড় করাতে হবে। দেয়ার আর প্রোগ্রামস which are available already, you just scale it up. এবং গত বছর গভর্নমেন্ট ডিড ডু সাম ইনোভেশন, যেমন আগে তো আরবান সোশ্যাল প্রোটেকশন তেমন কিছু ছিল না। জিআর প্রোগ্রাম ওয়াজ অলসো এক্সপ্যান্ডেড টু, এন্ড ভিজিএফ ওয়াজ এক্সপ্যান্ডেড টু সিটিজ, কিন্তু স্কেল ওয়াজ এক্সিডিংলি লিমিটেড। সেটাই হচ্ছে মূল ইস্যু। আর একটা কথা বলে আই উইল ওয়ান্ট টু শেষ করতে চাই, সেটা হচ্ছে যে এই দুইটা জায়গায় উই নিড সেই অর্থে টাইমলি সাহস। একটা হচ্ছে যে ফিজিক্যাল সাপোর্ট অন সোশ্যাল প্রোটেকশন, আরেকটা হচ্ছে স্ট্র্যাটেজিক সাপোর্ট টু দি মেজো ইকোনমি। এই যে এসএমইর এই আলোচনাটা পুরোটা আই ওয়ান্ট টু ব্রিং ইট টু এ লার্জার ইকোনমিজদের ভাষায়। আমি মনে করি যে আমরা যখনই কথা বলি এই যে ইকোনমিক রিকভারি, এই যে গার্মেন্টস ইত্যাদি বলি, মানে ফর্মাল সেক্টর, বিগার অ্যাক্টর ইত্যাদি, এই যে মেজো ইকোনমি, ডোমেস্টিক সেক্টর, নন ফার্ম সেক্টর, আপনি প্রশ্ন করেছিলেন যে এই যে রিভার্স মাইগ্রেশন কৃষির সাথে মিলছে না, বিকজ মোস্ট অফ দেম মে হ্যাভ গন টু দি নন ফার্ম সেক্টর অ্যাকচুয়ালি, নট ক্রাউডিং ইনটু দি। কারণ অনেকে তো এই যে নন নিউ পুয়ার, এরা তো ঠিক ওই খেটে খাওয়া মানুষ হিসেবে ইমিডিয়েটলি নামছে না। দে আর ওয়ান্টিং টু কন্টিনিউ ইন দেয়ার সর্ট অফ এ নোন স্কিল হরাইজন, তার মধ্যে তারা থাকতে চাচ্ছে, এবং সেটা থাকাটাই স্বাভাবিক। সো এই জায়গায়, এই মেজো ইকোনমির জায়গায়, এইখানে the innovation which is required is in the delivery method. কারণ গতবার যে এই যে হয়নি যে আপনার ইয়েতে দি এসএমই ডিসবার্সমেন্ট যে অনেক কম ছিল, ইভেন এগ্রিকালচার, এই যে ডেলিভারি মেথড ভায়া দি ব্যাংক, এটার বিয়ন্ড আমাদের এখানে এমএফআইসরা আছে, দে আর ওয়ান ভেহিকল, যেটাকে why are we not using them আরো বেশি করে। কিছুটা করেছে, কিন্তু 3,500 না কত কোটি টাকা দিয়েছে। দিস ইজ মানে সেই অর্থে প্রয়োজনের তুলনায় নাথিং। আরো চিন্তা করার বিষয় আছে। অ্যাকচুয়ালি আমরা পিপিআরসি এর ঢাকা চেম্বারের সাথে ওয়ে ট্রাইং টু ডু এই যে এই মেজো ইকোনমির একটা কুইক রিকভারি প্ল্যান কিভাবে হতে পারে, একটা কনসালটেটিভ এক্সারসাইজ করতে যাচ্ছি। মেবি সাম আইডিয়াস উইল কাম ফর, বাট এই মেজো ইকোনমিকে ইয়ে করাটা ইজ বোথ এ শর্ট টার্ম রেসপন্স, বাট অলসো to prevent the slide of Bangladesh towards a de-skilling path, যেটা কোভিড কিন্তু খুব ক্লিয়ারলি দেখিয়েছে। আপনি আমাদের ওই 41% of পেশা পরিবর্তন from lower towards lower skill, it is giving a fairly grim warning কিন্তু, যে আমরা বাংলাদেশ যেখানে মিডল ইনকামে যেতে হলে আপস্কিলিং দরকার, we are walking on the reverse path. এটা রিভার্স করতে হলে এইখানে খুবই দরকার। এবং এখানে আমি বলছি ইনোভেশনের যথেষ্ট জায়গা আছে। সার্টেনলি দি গভর্নমেন্টের এই টোনটা আমরা দেখতে চাই, এবং এটাও খুব বলা দরকার যে গভর্নমেন্ট নিডস টু ট্রাস্ট দি পিপল, গভর্নমেন্ট নিডস টু ট্রাস্ট সোসাইটি। বাংলাদেশের সক্ষমতার ঘাটতি নাই, সক্ষমতা ব্যবহারের ইচ্ছার ঘাটতি আছে। উই নিড টু ওভারকাম দ্যাট ইচ্ছার ঘাটতি। ডক্টর হাসান মনসুর, আপনার কাছে আসতে চাই বাজেট সংক্রান্ত, তবে দুটো স্পেসিফিক প্রশ্ন নিয়ে। একটা হলো ডক্টর হোসেন জিল্লুর রহমান যেখানে শেষ করেছেন, এই যে মেসো ইকোনমির জন্য স্ট্র্যাটেজিক সাপোর্টের কথা বলেছেন, এবং গতবারের যে সাপোর্ট প্রোগ্রামটা ছিল 20,000 কোটি টাকা,
এটা হোসেন জিল্লুর রহমান নিশ্চয়ই বলতে চেয়েছেন যে এখানে যে ভেহিকেলের মাধ্যমে দেওয়া হচ্ছে ডেলিভারি মেকানিজমটা ঠিক ছিল না। আপনি সেটার সাথে একমত কিনা? এবং দ্বিতীয় হচ্ছে ইনস্ট্রুমেন্টটা ঠিক ছিল কিনা, কারণ এখানে আমরা ক্রেডিট ওয়ার্কিং ক্যাপিটাল লোন বলেছি 1 বছরের জন্য দেব, তারা 4% দেবে, সরকার 5% ভর্তুকি দেবে। এই একেবারে ক্ষুদ্র পর্যায়ে, কটেজ মাইক্রো পর্যায়ে ক্রেডিট নেয়ার সক্ষমতা, তাদের এটা নিয়ে এটা ফেরত দেওয়ার সক্ষমতা তাদের আছে কিনা। তা না থাকলে দেবপ্রিয় যেটা আগে বলার ছিল, ডেট রাইট অফ এর কথা বলেছিল, সেটার আরেকটা নতুন অর্থায়নের ক্ষেত্রে সেটা আসে যেখানে ক্যাপিটাল গ্রান্টের মাধ্যমে তাদেরকে এককালীন একটা, যারা প্রতিষ্ঠানগুলো অস্তিত্বের সংকটে আছে তাদেরকে আমরা মোটামুটি এলাকা ভিত্তিক টার্গেটিং করে, সেখানে ইনক্লুশন এরার হবে, কিন্তু ইনক্লুশন এরার নিয়ে খুব একটা এই অবস্থায় দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এটা আমার মনে হয় দেবপ্রিয়, জিল্লুর রহমান এবং আপনার হাসান মনসুর সাহেব, আপনার অনেক বক্তব্য আমি পত্রিকায় দেখেছি, আপনি ওই ব্যাপারে একমত পোষণ করেন বলে আমার ধারণা। এইটা একটা প্রশ্ন। দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে যে দেবপ্রিয় আমাকে কারেক্ট করবেন যদি আমি ভুল বলে থাকি, যে আপনারা বাজেট নিয়ে ইদানিং যে একটা উপস্থাপনা করেছেন, সেখানে অন্তত নিউজ পেপারে রিপোর্টেড হয়েছে যে মেগা প্রকল্পগুলোতে বরাদ্দ যেন খুব একটা বাড়ানো না হয়, বা এইটাকে মানে এদিকে এক্সপানশনের গুরুত্বটা এই বাজেটে আপনারা খুব একটা মনে করেন না। তা হাসান মনসুর কাছে আমার প্রশ্ন যে এটা কি সব প্রকল্পের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত, নাকি এখানে আমরা একটু সিলেক্টিভলি বলবো যে কিছু মেগা প্রকল্পে হয়তো এটা করা কোনো প্রয়োজন নাই, কোনো যুক্তি নাই, কিন্তু কিছু প্রকল্পে এটা বরং বেশি করার প্রয়োজনও আছে কিনা? প্রথমে আসি 20,000 কোটি টাকা ইস্যুটা নিয়ে। 20,000 কোটি টাকা, এটা সরকার বিভিন্নভাবে এটাকে স্লাইস করেছে, বিভিন্নভাবে তারা যাতে বিভিন্ন গোষ্ঠীকে পৌঁছানো যায়। কিছুটা ব্যাংকের মাধ্যমে, বড় অংশটা ব্যাংকের মাধ্যমে, কিছু অংশ পিকেএসএফ বা এমএফআই তাদের মাধ্যমে চেষ্টা করা হয়েছে। কিছু টাকা ইভেন দেওয়া হয়েছে এমন সব প্রতিষ্ঠান, যেমন কিছু সরকারি যেটাকে বলে আর্থিক প্রতিষ্ঠান এবং এসএমই ফাউন্ডেশন ইত্যাদির মাধ্যমে। এখন প্রশ্নটা আসছে যে এখানে ব্যর্থতা বা সাকসেসটা কোথায়? হ্যাঁ, প্রথমত সরকার যেটা, বাংলাদেশ ব্যাংক যেটা করেছে, 1 নম্বর সেটা হলো যে সবাইকেই একটা সুন্দর ভাগ করে দিয়েছে। সুন্দর ভাগ, ভালো কথা। যারা একটু বেশি লোন দিত এসএমই খাতে, তাদের একটু বেশি দিয়েছে, যে কারণে আমি ব্যাংকের এক্সাম্পলটাই দিয়ে বলি, আমাদেরকে 1100 কোটি টাকা দিতে বলা হলো। ভালো কথা, আমরা 1100 কোটি টাকার দায়িত্ব নিয়ে আমরা 1100 কোটি টাকা আমরা নভেম্বরের মধ্যে দিয়ে দিলাম। কিন্তু এমনও ব্যাংক আছে যারা কিন্তু এসএমই খাত তাদের নাই, বাট থাকলেও তারা কাগজে কলমে আছে, অর্থাৎ তারা অনলাইন করে দেয় কোনো একটা এমএফআই কে, সেটা থ্রুতে করে। এখন সমস্যায় পড়ে গেছে তারা, যারা নিজেরা এসএমই নিয়ে ডিল করে না, কিন্তু বাংলাদেশ ব্যাংকের আইনের কারণে তাদেরকে এসএমই নিয়ে কিছু কাগজপত্র দেখাতে হয়, সাবমিট করতে হয়, এবং তারা যেটা করে, একটা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন কিছু টাকা দেবে, ভাই তুমি ডিস্ট্রিবিউট করে দাও, দ্যাট ইজ আওয়ার এসএমই কন্ট্রিবিউশন, and that is accepted by Bangladesh Bank. এখন প্রবলেমটা হলো যে এখানে লোন হলো 9% ক্যাপড। মাইক্রো ফাইন্যান্স তো 9% ক্যাপড বিজনেস আউট অফ বিজনেস হয়ে যাবে, আমরা জানি সেটা। তাদের লেন্ডিং টিপিক্যালি হচ্ছে 20% থেকে 25%, সেখানে 9% ক্যাপে তারা কিভাবে অপারেট করবে? তারা পারবে না। ফলে রেজাল্ট যেটা হয়েছে যে বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠান এটাকে ডিস্ট্রিবিউট করতে পারে নাই, কারণ মাইক্রো ফাইন্যান্সে এই টাকাটা নেবে না। তারা বলছে আমরা এই টাকা দিয়ে আমাদের প্রত্যেকটি টাকাতে লস হবে 10%, উই ডোন্ট ওয়ান্ট ইট, এন্ড দ্যাট ইজ দ্য রিয়েলিটি। কয়েকদিন আগে আমি দেখলাম, এখন ব্যাংকের কথা, যাদের সামর্থ্য আছে, যেমন আইডিএলসি সামর্থ্য আছে, দে ডিল ডাইরেক্টলি উইথ দ্য এসএমই। ব্যাংক ক্যান হ্যান্ডেল উইথ দিস ডাইরেক্টলি উইথ এসএমই, কিন্তু ব্র্যাক পারবে না, কারণ ব্র্যাকের পক্ষে ওই 10% 9% ইন্টারেস্ট দিয়ে ব্র্যাকও পারবে না। লেটস বি অনেস্ট অন দ্যাট। আমি ব্র্যাকের চেয়ারম্যান এখানে আছে, আমি যদি পারি তাহলে আই বি ভেরি হ্যাপি টু, ইফ আই এম রং আই বি ভেরি হ্যাপি। এখন কথা হলো যে হ্যাঁ, কিন্তু ব্র্যাক ব্যাংক এখানে পারছে,
এবং পারছে বলেই তারা 1100 কোটি টাকা তারা ইমিডিয়েটলি তার নভেম্বরের মধ্যে তারা ডিসবার্স করে দিয়েছে। ফার্স্ট অফ বিং দ্য লার্জেস্ট, দে আর দ্য ফার্স্টেস্ট টু ডিসবার্স ইট। পরে বাংলাদেশ ব্যাংক আবার বললো ঠিক আছে তোমরা যখন পারছো আরো 200 কোটি টাকা দাও। আরো 200 কোটি টাকা দেওয়া হয়ে গেল জানুয়ারির মধ্যে। তারপরে বললো যে আরো 200 কোটি টাকা দাও, আমরা তো পারছে না। ঠিক আছে 1500 কোটি টাকা সেটাও দেওয়া হয়ে গেল বাই এন্ড অফ মার্চ। তো আইডিএলসি তারা কিন্তু পুরোটা ডিসবার্স করেছে, যদিও তাদের উপর কিন্তু ক্যাপটা নাই, কারণ তারা হচ্ছে এনবিএফআই। তো এখন প্রশ্নটা হচ্ছে যে সরকারের এই যে ক্যাপ দিয়ে দেওয়ার ফলে অতি ক্ষুদ্রদের কাছে রিস্ক অ্যান্ড রিওয়ার্ডের যে একটা সম্পর্ক আছে সেটা একটু নষ্ট হয়েছে। খুব কম প্রতিষ্ঠানই এই স্বল্প মার্জিনে এই ক্ষুদ্রদের কাছে পৌঁছতে পারবে। আগে তো এটা তো মানে রিস্ক অ্যান্ড রিওয়ার্ডের একটা সম্পর্ক ছিল, ডাইরেক্ট রিলেশনশিপ, সেই সম্পর্কটা এখন নাই। দ্যাট ইজ আন্ডারমাইনিং দ্য প্রসেস। সেকেন্ডলি যেটা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের করার কথা ছিল একটা জিনিস, যে রিস্ক মিটিগেশনের জন্য একটা ক্রেডিট গ্যারান্টি স্কিম করার কথা ছিল, করেছে সেটা তারা। একটা পয়সা ডিসবার্স হয়নি এখন পর্যন্ত। করতে অনেক দেরি হয়েছে, অনেক ঘষাঘষি করার পরে, অনেক কিছু করার পরে, কিন্তু এখনো একটা পয়সা ডিসবার্স হয় নাই। এবং হবে বলে আমি যে ধারণা পেলাম আমার ব্র্যাক ব্যাংকের কাছ থেকে, এবং যে রাইট আপ তারা আমাকে দিয়েছে যে কেন হবে না, আমি অত ডিটেলে যাচ্ছি না। মধ্যে কথা হলো যে এই রিস্ক মিটিগেশন, এই রিস্ক গ্যারান্টি স্কিম থেকে যেভাবে তারা ডিজাইন করেছে তাতে এটা হবে না। ফলে এই রিস্ক গ্যারান্টি স্কিম ওয়ার্ল্ড ব্যাংক থেকে তারা কয়েকশো মিলিয়ন ডলার দিয়েছে এখানে বাংলাদেশ ব্যাংকে, এই টাকা কাজে লাগবে না, এই টাকা বসে থাকবে। এখন প্রশ্নটা হচ্ছে আমি যদি রিস্ক মিটিগেশন না করতে পারি তাহলে সহজ উপায় আছে। ভারত যেটা করেছে, ভারত কি বলেছে, আরবিআই বলেছে তোমরা দাও এসএমইদেরকে, যদি লস হয় আই উইল টেক ইট ওভার, 100% they will take it over. আমেরিকা কি বলেছে, 100% will take it over. স্মল ইনভেস্টর্স দাও, তোমরা দাও, ফেরত যদি না আসে আমরা টেক ওভার। বাংলাদেশ ব্যাংক সেটা করবে না। ঠিক আছে, না করুক, অ্যাটলিস্ট লোন রিকভারি প্রসেসটা তো সিম্পলিফাই করতে হবে। আমাকে তো টাকাটা দিয়ে দিতে হবে যদি আমাকে রিস্ক মিটিগেশন করতে হয়, এবং 9%-এর মধ্যে অপারেট করতে হয়, এবং আমাকে কোলাটেরাল ফ্রি যদি দিতে হয়। এতগুলো কন্ডিশন মিট করে এটা একটা অসম্ভব একটা মানে বল গেম, যেটা খেলা সম্ভব নয়। কাজে আমি বলবো যে সরকারকে, বাংলাদেশ ব্যাংকে আপনারা আবার একটু ড্রয়িং বোর্ডে যান, rethink your strategy. Do you want to help them or you don't want them to credit? You want to limit their access to credit, or you really want to help them with credit? Think about it and think rationally. Yes, it can be done, but proper designটা ঠিক হতে হবে। এবং সবার পক্ষে, বেশিরভাগ প্রতিষ্ঠানের পক্ষে আমি বলবো at the present টেকনোলজিতে 9%-এ ক্যাপে লোন দেওয়া খুব কঠিন। যদিও আমরা এটা পেরেছি, এবং পেরেছি শুধু না, আমি এটা বলবো যে ব্র্যাক ব্যাংক এই বছর আমাদের লোন পোর্টফোলিওর 53% হচ্ছে এসএমই, যেটা গত বছর ছিল 42%। আমরা অনেক বাড়িয়েছি এইটা। এই 1500 কোটি টাকার পরেও আমরা অনেক কয়েক হাজার কোটি টাকা অতিরিক্ত এসএমই খাতকে দিতে পেরেছি, বিকজ উই ক্যান ইউজ দ্য টেকনোলজি অ্যান্ড উই ক্যান ইউজ আওয়ার সিস্টেম, যেটা ভেরি এফিশিয়েন্ট অ্যান্ড এফেক্টিভ। তো এটা হয়েছে, কিন্তু সবার পক্ষে তো এটা সম্ভব নয়। আর মেগা প্রজেক্টের ব্যাপারে আমি যেটা বলবো, আমি সবসময় যেটা বলে আসি যে প্রজেক্টটা শেষের পর্যায়ে আছে সেটাকে আটকাবেন না, দ্রুত শেষ করে ফেলেন। কিন্তু যেটা শুরু হয় নাই, যেটা এখনো পোস্টপোন করা যায়, শুরু করেন না, 2 বছর পরে করেন, 3 বছর পরে করেন। দ্যাট উইল বি মাই সিম্পল অ্যাডভাইস টু দেম। অ্যান্ড যতদূর সম্ভব শ্রমঘন প্রজেক্ট গুলোকে হাতে লাগান, শ্রমঘন প্রজেক্ট। কারণ আমাদের এখন আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ এ মেজর ইস্যু, এবং এখানে আমাদেরকে কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। মেগা প্রজেক্ট কিন্তু কর্মসংস্থান সেই ব্যাপকভাবে করবে না, কারণ সেখানে ক্যাপিটাল ইন্টেন্সিটি অনেক বেশি। আমাদের রূপপুর প্রকল্প যদি ধরি, সেখানে কয়জন লোক কাজ করতে পারবে, খুব কম। তো বড় বড় পাওয়ার প্ল্যান্টও যদি দেখি, সেখানে কয়জন লোক চাকরি করবে আগামীতে, 200-400-100। তো এটা দিয়ে তো আমাদের এমপ্লয়মেন্ট সমস্যার সমাধান হবে না। আমরা সেখানে বিনিয়োগ করছি আমরা বিলিয়নস অফ ডলার্স। তো সেই জায়গা থেকে আমাকে একটু সচেতন হতে হবে। দেবপ্রিয়র কাছে আপনি কনক্লুশনটা ড্র করেন, তবে আমি একটা প্রশ্ন করব কি করব না অনেকক্ষণ ভাবছি, কিন্তু শেষ পর্যন্ত বললাম যেহেতু হোসেন জিল্লুর, হাসান মনসুরের মতো আছেন, আমি একটু সিকিউর ফিল করছি এই প্রশ্নটা করতে।
যে সহায়তা যখন আমরা বড়দের দিই, 6,000 কোটি টাকা সহায়তা গার্মেন্ট চেয়েছে, এখন আরেকটা সেক্টরও 6,000 কোটি টাকা দেখলাম চেয়েছে, ভুলে গেছি তার নামটা, তখন বলা হয় এটা স্টিমুলাস প্যাকেজ। এই যে 36 লাখ 35 লাখকে যেটা 2,500 টাকা এককালীন দেওয়া হচ্ছে, এটাকে বলা হয় উপহার। এটার কারণটা কি? আর দ্বিতীয় যেটা প্রশ্ন, যে আপনারা কালো টাকা সাদা করা নিয়ে আপনারা অনেকদিন থেকে বলে আসছেন, আমরা সবাই অর্থনীতিবিদরা একমত, এবং এটাও ডক্টর হোসেন জিল্লুর রহমান যেটা বলছিলেন যে আমাদের বিতর্কের যে রিসাইক্লিং হয় প্রতি বছরই এটা রিসাইকেল হতে থাকে। এখানে উনি যে টোনের চেঞ্জের কথা বলছেন, এই ক্ষেত্রে তো টোন চেঞ্জ করাটা বোধহয় ঠিক হবে না। তবে আপনার কাছে আমার যেটা প্রশ্ন, যেহেতু আপনারা অনেক বিশ্লেষণ করেন, যে এইবার এই কালো টাকা সাদা করা নিয়ে যেটা সরকার থেকে দাবি করা হচ্ছে, এনবিআর বারবার বলছে যে স্কিমটা রেভিনিউ প্রোডাক্টিভিটি বেড়েছে, যেহেতু এটা উদার করে দেওয়া হয়েছে, এখন ডিপোজিটে রাখলেও আপনাকে কোনো প্রশ্ন করা হচ্ছে। কিন্তু এখানে আমার কাছে যেটা মনে হয়, যেটাকে বলে দি প্রবলেম অফ দ্য আনসিন, মানে আমরা তো দেখতে পাচ্ছি যেটা সাদা করা হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা হলো যে এই স্কিমটা থাকার কারণে, বছরের পর বছর তো এই স্কিমটা থাকার কারণে যারা সাদা টাকা সাদা রেখে করদান করেন তাদের উপর কি ধরনের ইম্প্যাক্ট পড়েছে। কারণ এটা তো ইফেক্টিভলি ইনকাম ট্যাক্স রেট এখন 10%-এ পরিণত হয়েছে। কাজে আমি কেন আমার সাদা টাকা কালো করে আবার সাদা করে যদি আমি 10% পেতে পারি, এবং সেই প্রক্রিয়ার মধ্যে যদি আমার 2-4% খরচ ট্রানজাকশন কস্ট লাগেও, সেটা আমি কেন করব না? এবং সেইটা কতটা হয়েছে, মানে আমরা কালো টাকার আদায়টা দেখতে পাচ্ছি, কিন্তু ওই সাদা টাকা কালোর তথ্য তো আমার কাছে নাই, ওটা তো ইজ আনসিন। টোটাল ইম্প্যাক্টটা কি হয়েছে আমার গেস হলো, টোটাল ইম্প্যাক্টটা খুব একটা পজিটিভ হওয়াটা will be very very surprising to me. এখন এই দেবপ্রিয়, এই দুটো বিষয়ে আপনি একটু অ্যাড্রেস করবেন, কোনটা প্লিজ ডোন্ট অ্যাভয়েড, প্রথম প্রশ্নটা অ্যাভয়েড করবেন না, এবং আপনি কনক্লুশনটা ড্র করে দিতে পারেন আমাদের। না জাহিদ ভাই, আমার মনে হয় দীর্ঘ আলোচনা হয়েছে, এবং আমার মনে হয় যে এগুলোর ভিতর দিয়ে একদিকে যেমন আমরা গভীরে গেছি, আবার অপরদিকে আমার মনে হয় যে সহমতের জায়গাগুলো খুব পরিষ্কার হয়েছে আর কি। সো এবং বিভিন্ন বিষয়ের উপর আরো দীর্ঘ আলোচনা হতে পারে, এবং সেটা করা যাবে। আপনি এই মুহূর্তে যে কালো টাকা নিয়ে যে আলোচনাটা উত্থাপন করলেন, আমি এটাকে ওই জিল্লুর ভাইয়ের ভাষায় টোন চেঞ্জ করে আমি এটাকে বাতিল করে দিলাম। কারণ হলো যে এই আলোচনা অনেক হয়েছে, এবং এই আলোচনার যুক্তি তর্ক, এটা যে অর্থনৈতিকভাবে কোনো যৌক্তিক না, এটা যে সামাজিকভাবে কোনো ফলপ্রসূ না, এটা রাজনৈতিকভাবে যে গর্হিত, এটা নৈতিকভাবে যে পরিত্যাজ্য, এইগুলো আমরা সবাই বলেছি। এটা নিয়ে আলোচনা করে লাভ নেই, এটা আমরা জানি। এটা রাজনৈতিক অর্থনীতিটা কোথায় আছে সেটা ওই উপহার শব্দটার ভিতরেই নিহিত আছে, বুঝেছেন? মানুষকে আপনি মানুষ হিসেবে দেখেন না, নাগরিক হিসেবে দেখেন না, তার অধিকার নিয়ে দেখেন না। আপনি দেখেন যে আপনি একটা বেনিফ্যাক্টর, মানে আপনি ক্ষমতাবান, এবং ওরা আপনার অধীনস্থ একটি মানুষ, প্রজা হিসেবে আপনি দেখেন। ওই যে নাগরিক এবং প্রজার পার্থক্য করা হয়েছে না, এটা ওই মনোভঙ্গির ব্যাপারে অংশ হিসেবে দেখেন। এবং কে কাকে উপহার দেয়, যে টাকাটা দিয়ে দিচ্ছেন, এই টাকাটা তো ওই মানুষগুলোরই ট্যাক্সের টাকা। সেহেতু আপনি তো এইটা না যে আমার পিতৃ সম্পত্তি বিক্রি করে দিয়ে আমি তারপরে ওখানে দান দক্ষিণা করছি। এটা নাগরিকের টাকা, ট্যাক্সের টাকা দেওয়া হয়েছে, সেহেতু এটা রাজনৈতিক অর্থনীতি। যে জিনিসটা পরিষ্কার করার দরকার হলো, দেখেন আমি রাজনৈতিক অর্থনীতি দিয়ে শেষ করি। কারণ হলো যে মনসুর ভাই যেটা বললেন যে ওই যদি দিতে চান তাহলে কিভাবে দিবেন, নিয়ম ঠিক করেন। উনিও বলতেছেন যে জিল্লুর ভাই টোন ঠিক করেন। এই যে এগুলি ঠিক করার বিষয়, এগুলি আসলে রাজনৈতিক অর্থনীতির ব্যাপার। হ্যাঁ, কারণ হলো শেষ বিচারে ক্ষমতার ভারসাম্য, কার কত শক্তি আছে, এবং সেই শক্তিটাকে আপনি নাগরিক অধিকারকে জবাবদিহিতার একটা ব্যবস্থার ভিতর দিয়ে কিভাবে একটা গণতান্ত্রিক কাঠামোতে থাকে সেটা আমরা জানি। এবং যদি দুর্বল গণতান্ত্রিক কাঠামো হয়, তাহলে কোন ধরনের ব্যক্তিরা বেশি শক্তিশালী হয়, যারা জবাবদিহিতার বাইরে থাকে, এবং তারা কিভাবে সেই টাকাটা তখন
আত্মসাৎ করে। বাংলাদেশ হলো তার ক্লাসিক্যাল এক্সাম্পল। ওই যে আকাঙ্ক্ষাটা মধ্য আয়ের দেশ হবে, মধ্য আয়ের দেশ হতে হলে মধ্য আয়ের প্রতিষ্ঠান লাগবে, তার সেই ধরনের আপনার স্ট্যান্ডার্ডস, প্রিন্সিপালস, ইনস্টিটিউশনস দরকার করবে। তো এইটার ব্যতিরিক্ত হবে না। সেহেতু যখন আমরা 15,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা ক্যাপিটাল ইনফিউশন করি ওই তামাদি ব্যাংকগুলোর ভিতরে, যেখানে টাকা চুরি করে নিয়ে গেছে আর ফেরত দেয় না, আর আমার ক্যাশে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সেটাকে আমরা ক্যাপিটাল ইনফিউশন করি, তখন কেউ প্রশ্ন তোলে না যে এই টাকাগুলো কি যাচ্ছে কি যাচ্ছে না। কালো টাকা সাদা করে ট্যাক্স আমরা মাফ করে দিচ্ছি, ওইটা নিয়ে কেউ প্রশ্ন তোলে না। গরিব মানুষের কাছে 10 টাকার জায়গায় 15 টাকা দিতে হলে ওটা পৌঁছাবে কি পৌঁছাবে না, এরা ফেরত দিবে কি দিবে না, এত আলোচনা এটার উপরে, বুঝেছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বাজার অর্থনীতির পুঁজিবাদী দেশে, যেখানে কেন্দ্রীয় ব্যাংক ফেড বলছে যে আমি বেল আউট করবো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজকে, আমার যত ধরনের সমস্যা আত্মজ্বালায় স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজকে বেল আউট করার ক্ষেত্রে, বেল আউট করতে হলে কালকে ওই যেই বড় ব্যাংকটা টাকাগুলো সমস্ত চুরি হয়ে গেছে এবং 3 ভাই মিলে এখন সিদ্ধান্ত করতে পারছে না কে কোন অংশ নিবে, সেই ব্যাংককে বেল আউট করবো আমি। এটা আপনার আমি ভবিষ্যৎবাণী করছি। এবং আমার ওই ছোট কর্মচারীটা সে 30-50টা লোকের বেতন দিতে পারছে না, আগামী ঈদ আসছে, সেটা নিয়ে আমার যত সমস্যা। আমি আপনার ওই আমলাতন্ত্র শব্দটাকে আপত্তি দিয়ে প্রশাসনিক শব্দ ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু এখন আবার আমলাতন্ত্রতে ফেরত যাচ্ছি। যে অনেক সময় আমরা জনগণের টাকার রক্ষককে নিজেদের বিরাট বড় সম্পত্তি হিসেবে, ব্যক্তি সম্পত্তি হিসেবে দেখি। আমার এইটার সলিউশন হলো রাজনৈতিক অর্থনীতির সলিউশন। যদি এই মানুষগুলোর কণ্ঠস্বর শক্তিশালী না হয়, যদি জবাবদিহিতার জায়গাগুলো শক্তিশালী না হয়, যদি তাহলে ওই কি বাস্তবায়নকে কৌশলগত পর্যায়ে স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ হিসেবে নেওয়াটা খুব ডিফিকাল্ট হবে। সো আমার পয়েন্ট হলো যে মানুষগুলোর কথা আমরা বলছি, যে ফিজিক্যাল সাপোর্টের কথা, এবং মনসুর ভাই তো শেষ পর্যন্ত বললেন দ্য লিমিটেশন অফ দ্য মনিটারি পলিসি, ক্রেডিট বেসড সাপোর্টের তো লিমিটেশন উনি একটু আগে বললেন, এবং কোটার ভিত্তিতে বলে যদি আপনি বাংলাদেশ ব্যাংক বলে যে আই উইল টেক ওভার, তো ওনারা ওইটা এক ধরনের কিন্তু ফিজিক্যাল সাপোর্টের হাইব্রিড সাপোর্টের পর্যায়ে পড়ে গেল কিন্তু। সো দ্য লিমিটেশন অফ দ্য মনিটারি পলিসি ইমপ্লিমেন্টেশন ইজ ভেরি ভেরি সিভিয়ার অ্যাট দিস মোমেন্ট। আমি সেই জন্য মনে করি ফিজিক্যাল সাপোর্টে যেতে হবে, এক্সপ্যানশনারি লিকুইডিটি দিতে হবে, লোকের হাতে ডিসপোজেবল ইনকাম দিতে হবে, এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি বলেন মার্জিনাল ট্যাক্সের রেট কমাতে হবে, পসিবলি আই উড এগ্রি যে মার্জিনাল ট্যাক্স রেট আপনি কমান, সেটা পার্সোনাল বলেন করে আপনি এটার ব্রেথটা আপনি বাড়ান, সেটা তো আমি আপত্তি করবো না। কিন্তু এই মুহূর্তে যদি আপনি একটা আমি লেসন নিয়ে বেরোতে চাই, আমার লেসনটা হলো যে we have to redesign, ওই যেটা বলা হচ্ছে from retooling to redesigning এ যেতে হবে, retooling to redesigning, এবং সেটাতে the role of the state, particularly as a provider of security, both in terms of our health and in terms of our economic livelihood condition and also social cohesion, এইগুলোকে আমাদের মাথায় রেখে আগামী বাজেটের এটার জন্য একটা ড্রামাটিক আমি মনে করি মাইন্ডসেটের চেঞ্জের দরকার। সেই মাইন্ডসেট চেঞ্জটা আনফরচুনেটলি আমি এখনো দেখছি না। কিন্তু if we continue with this discourse and mobilize on this opinion and together we can stand for it, I think people will also get to know about it, and at the end of the day we will have to trust the people. দেবপ্রিয়, আমার আরেকটা প্রশ্ন আপনাকে করতে হচ্ছে, আপনি এক বাক্যে বাজেট ডিসক্রাইবে আপনি একজন বাংলাদেশের এক্সপার্ট। আমার মনে আছে সাইফুর রহমান সাহেবের একটা বাজেটকে আপনি বলেছিলেন সরু রাস্তায় বড় গাড়ি চালানোর চেষ্টা করা হচ্ছে। আগামী বাজেটের টাইটেলটা আপনার পছন্দসই একটা টাইটেল যদি আপনি আগামী বাজেটে আমি এটা সাংবাদিকরা জিজ্ঞেস করে আমি বলি হয়তো একটু প্রিম্যাচিওর হচ্ছে কিনা, সেটা হলো আমি মনে করি যে দ্য সিচুয়েশন ইজ রিভার্স। সিচুয়েশনটা রিভার্স কি, সাইফুর রহমান সাহেবের সময় রাস্তা ছোট ছিল কিন্তু উনি ডাবল টেকার নিয়ে বা এসইউভি নিয়ে গোতাগুতি করতেছিলেন ছোট রাস্তাতে ঢোকার জন্য। এখন আপনার কি হয়েছে, এখন আপনার রাস্তা বড় হয়েছে, 4 লেনের যা রাস্তা হয়েছে, কিন্তু যে গাড়িটা আছে এই গাড়িটা আপনার হাঁপাচ্ছে, যেতে পারছে না, তা হর্স পাওয়ার নাই। So your whole state machinery is out of date at this moment to go there. So replace your car. You have replaced the road, but you have not replaced the car in order to match that road at the মুহূর্তে। So এই বড় 4 লেন রোডে এক্সপ্রেসওয়েতে চালানোর মতো সরকারের কোনো এই মুহূর্তে ভেহিকল নাই। এই জন্যই from retooling to redesigning। বিদ্যুৎ চালিত কার লাগবে।
ধন্যবাদ দেবপ্রিয়, ধন্যবাদ ডক্টর হোসেন জিল্লুর রহমান এবং ধন্যবাদ ডক্টর হাসান মনসুর ইনাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের যে প্রত্যাশা যে কনজাম্পশন এবং ইকোনমিকে সেভ করতে হবে, আশা করি সেটা দিয়েই আমরা শেষ করি যে অন হাই নোট, অন হাই হোপ, যে সেটাই হয়তো আমরা রিফ্লেকশন দেখব, এবং সেই আশা নিয়ে আজকে আলোচনা আমরা শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।